আচ্ছা, আমরা আজকে কাজ ও সময় বা নল ও চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক, এই দুইটা টাইপের অঙ্ক একসাথে এক টাইপই করবো। কারণ হচ্ছে এই দুইটার সূত্র একেবারে একই রকম। মনে করেন একটা কাজ দুইজন আলাদাভাবে দুই রকম ভাবে করতে পারে দুই রকম সময়ে। যেমন এই যে এক নম্বর অঙ্কটা দেখেন, বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা, একবার বলেছে একটা 20 মিনিটে খালি হয় আর একটা 30 মিনিটে খালি হয়। দুইটা নলই একসঙ্গে খুলে দিলে কত সময়ে খালি হবে? তাহলে একজনের যে সময় 20 মিনিট, এটাকে ধরবেন টাইম ওয়ান, মানে T1। আর 30 মিনিটকে ধরবেন T2। আর একসঙ্গে খুলে দিলে যে কাজের সময়টা লাগে সেটাকে ধরবেন ক্যাপিটাল টি, শুধু টি। সেটাই হচ্ছে আমার আনসার। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো হচ্ছে কি? ফাইনাল আনসার টি সমান সমান T1 T2/T1 + T2। আবার এটা হচ্ছে টি সমান সমান T1 T2/T1 - T2। যদি একই রকম কাজ করে, যেমন মনে করেন বলেছে খালি হয়, খালি হয় কি দিয়ে? ট্যাপ দিয়ে। দুইটা ট্যাপ, একটা ট্যাপ দিয়ে 20 মিনিট লাগে আর একটা ট্যাপ দিয়ে 30 মিনিট লাগে। দুইজনই খালি করতেছে একই রকম কাজ, তখন আমরা প্লাসের সূত্র ইউজ করব। আবার যখন বিপরীত ধরনের কাজ করবে, মানে যদি বলে একটা টেপ দিয়ে 20 মিনিট লাগে ভরতে, পাম্প সেটা মোটর, আর একটা টেপ দিয়ে 20-30 মিনিট লাগে খালি হইতে, একটা ভরে একটা খালি হয়, বিপরীত কাজ। অথবা মনে করেন একজন একজন রাজমিস্ত্রি একটা ওয়াল গড়ে আর একটা বাচ্চা একটা সেই ওয়ালটা ভাঙে, বিপরীত কাজ। বিপরীত কাজ হইলে আমরা মাইনাসের সূত্র, 2 নম্বর সূত্রটা ইউজ করব। আর যদি তিনজন কাজ করে, তিনজন যদি একই রকমের কাজ করে, তাহলে সূত্রটা একই রকম, মানে হচ্ছে তিনজনই যদি পজিটিভ কাজ করে, তিনটা পাম্প দিয়ে যদি মোটরটাকে ফিল আপ করা হয়, অথবা তিনজন রাজমিস্ত্রি যদি একই সঙ্গে একটা দেওয়াল বানায়, তাহলে সবগুলোকে প্লাস ধরে আমরা T1 T2 T3 ধরবো। আর নিচে আগে ছিল T1 আর T2 যোগ করে দিলেই হইতো। একইভাবে এখানে T1 আর T1 T2 T3 যোগ করে দিলে হবে না, এখানে নিচে আমাকে একটু দুইটা দুইটা করে গুণ করে করে যোগ করতে হবে। এই সবগুলো সূত্রই হচ্ছে শর্টকাট সূত্র। আবার যদি এমন হয় তিনটা লোক থাকে, দুইজন হচ্ছে দেয়াল বানায় আর আরেকজন হচ্ছে দেয়াল ভাঙে, অথবা তিনটা টেপ থাকে, একটা দুইটা টেপ দিয়ে পানি ভরে আর একটা টেপ দিয়ে পানি খুলে, একটা যদি বিপরীত হয়, নেগেটিভ হয়, তাহলে সেই একটাকে মাইনাস ধরে ফেলবেন। সাপোজ 2 নম্বর টেপটা ছিল হচ্ছে খালি করে, তাহলে 2 নম্বর টেপটাকে মাইনাস ধরে ফেলবেন। এখানে T2 এর মানটা মাইনাস ধরবেন, এই T2 এর মানটা মাইনাস ধরবেন। আমরা অঙ্ক করতে থাকি, করলেই বুঝবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শর্টকাট সূত্রটা আমরা ইউজ করলাম, এটা কোত্থেকে আসলো বা কেন আমরা শর্টকাটটা ইউজ করলাম? আমাদের কি ব্রড নিয়মটা শেখা দরকার আছে? ব্রড নিয়মটা 4টা ধাপ, 4বার ঐকিক নিয়ম প্রয়োগ করতে হবে। আমার মনে হয় যে ব্রড নিয়মটা কোনোদিনই পরীক্ষায় আপনারা অ্যাপ্লাই করবেন না। ইভেন এই অঙ্কের শর্টকাট যদি নাও জানেন, ব্রড নিয়ম যদি করতে চান, কমপক্ষে 2-3 মিনিট সময় লাগবে। 3 মিনিট যদি একটা অঙ্কের জন্য সময় দেন, আপনি কিন্তু শেষ। একটা অঙ্কের জন্য, একটা প্রশ্নের জন্য আমরা সময় 36 সেকেন্ড, ওয়েস্টেজ বাদ দিলে 30 সেকেন্ড। আর ম্যাথের জন্য একটু বেশি সময় বরাদ্দ লাগে, 50 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট। এই অঙ্কটা 1 মিনিটে করা সম্ভব না। ঠিক আছে, সো আমরা ব্রড নিয়মটা স্কিপ করতে পারি। আপনারা কি বলেন, স্কিপ করবো নাকি দেখিয়ে দিব? স্যার একবার বেসিকটা দেখিয়ে দেন স্যার। আচ্ছা, একবার দেখিয়ে দিই। প্রথমবার তো, বাই চান্স এই অঙ্কটা রিটেনে আসলে কিন্তু আপনাদের ব্রড নিয়মে তার করতে হবে, একটু শর্টকাট। দেখিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এই অঙ্কটা যদি রিটেন পরীক্ষায় আসে, আপনারা কিন্তু ব্রড নিয়মে করলে নাম্বার দিবেন। রিটেনে আসলে আপনাদেরকে শর্টকাট নিয়মে করতে হবে। সো আমরা একবার দেখিয়ে দিই কিভাবে আপনারা মেন নিয়মে করবেন। বলছে এই অঙ্কে আমার বের করতে হবে টাইম, এই অঙ্কে বের করতে হবে সময়, কত সময়ে খালি হয়, সময় বের করতে হবে। এখন বলছে যে প্রথম নল দ্বারা খালি হয় 20 মিনিটে, তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে কত অংশ খালি হয়, এটা আমাকে আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি প্রথম নল দ্বারা 20 মিনিটে, মিউট রাখেন, কে যেন কথা বলছেন। প্রথম নল 20 মিনিটে খালি করে এক অংশ, মানে সম্পূর্ণ সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করে ফেলে। তাহলে 1 মিনিটে খালি করে কত?
20/1 অংশ, তাই না? তাহলে দ্বিতীয় নল একইভাবে 1 মিনিটে খালি করে কত অংশ? 30/1 অংশ, তাই না? তাহলে উভয় নল একসাথে খুলে দিলে, একসাথে 1 মিনিটে খালি করে কত অংশ? খালি করে কত অংশ বলেন তো? কি করতে হবে বলেন তো? গুণ হবে। কেন গুণ হবে? স্যার দুইটা যোগ যোগ করতে হবে। হবে। যোগ হবে এটা। যোগ হবে। যোগ হ্যাঁ, হবে। যোগ হবে। মনে করেন এই দুইটা ইঁদুর আছে, আপনার ঘরে একটা পাউরুটি আছে, একটা ইঁদুর খেয়ে ফেলছে 10/1 ভাগ, আর একটা ইঁদুর খেয়ে ফেলছে 10/3 ভাগ। তাহলে মোট খাইলো কত? 10/4 ভাগ না? যোগ করলে পাওয়া যাবে না? জি স্যার। গুণ করা যাবে না? গুণ করা যাবে না, হুম। যোগ করতে হবে। মনে করেন অর্ধেক আর 1/3, দুইটা যোগ করলে কত হয়? যোগ করলেই পাওয়া যাবে যে কত অংশ। তাহলে একসাথে খালি করে যোগ হবে যোগ অবশ্যই। হবে। যোগ করি আমরা, 20/1 প্লাস 30/1 অংশ, ব্র্যাকেট দিয়ে অংশ, লসাগু করলে 60, 3 + 2 মানে 60/5 অংশ, মানে তাহলে তুমি বলবে আমি 12/1 অংশ বাবু স্যার খালি হয়ে গেল। আচ্ছা, তো 1 মিনিটে যদি উভয় নল একসাথে 12/1 অংশ খালি করে ফেলে, তাহলে পুরাটা খালি করতে কয় মিনিট লাগবে? হ্যাঁ, 1 মিনিট। এক এক মিনিট মিনিটে খালি করে না না 12/1 ভাগ, 12 মিনিট। 12 তাহলে মিনিট পুরোটা খালি করতে 12 মিনিটই লাগবে। বুঝে গেছি আমরা। ধরেন 1 মিনিটে যদি 4/1 ভাগ খালি করে ফেলে, তাহলে পুরোটা খালি করতে কয় মিনিট লাগবে? 4 মিনিট। 4 মিনিট লাগবে। সুতরাং 1 মিনিটে যদি 50/1 ভাগ খালি হয়, তাহলে পুরোটা খালি করতে কয় মিনিট লাগবে? 50 মিনিট। 50 মিনিট। 50 মনে করেন মিনিট। একটা ট্যাঙ্কি আছে, হ্যাঁ, ট্যাঙ্কিকে আমি যদি 12 ভাগে ভাগ করে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই একটা ভাগ খালি করতে লাগতেছে 1 মিনিট। 1 মিনিট। তাহলে এই 2 নম্বরটাও আরো 1 মিনিট, 3 নম্বরটাও আরো 1 মিনিট, 4 নম্বরটা আরো 1 মিনিট। প্রত্যেকটা ভাগ 1 মিনিট 1 মিনিট করে লাগবে। 12 বার 1 যোগ দিলে 12 মিনিটই লাগবে মোট, তাই না? এটাই হচ্ছে আমার ব্রড নিয়ম, আমি আর করলাম না, বাকিটুকু করলাম না, জাস্ট আরেকটা ঐকিক নিয়ম লিখবো। কি লিখবো পরের লাইনটা? কেউ একজন বলেন তো, পরের লাইনটা ব্রড নিয়মে করলে কি লিখতাম? এত অংশ খালি হয় 1/12 অংশ খালি হয় 1 মিনিটে, রাইট, সম্পূর্ণ বা এক অংশ খালি হবে কত মিনিটে? রাইট, আমরা লিখতাম 12/1 অংশ খালি হয়, পরের লাইন 12/1 অংশ খালি হয় 1 মিনিটে। তাহলে এক অংশ খালি হয় এক, যেহেতু তাহলে ভাগ হবে 1/12/12 মিনিটে, উল্টাই দিলে হবে 12 মিনিট। এই হচ্ছে আমার ব্রড নিয়ম। তো এইটাকে আমরা করব শর্টকাট নিয়মে। এটা কখনো আমরা পরীক্ষার হলে ব্রড নিয়মে করতে চাইবো না, রিটেন ছাড়া তুলিতে। আমরা এখন করবো এটা শর্টকাট। একজন আপু আনমিউট করে আছেন, কি আপু? স্যার একের এখানে ভাগ হইলো কেন, গুণ কেন? আচ্ছা, জি স্যার, এখানে একটু কনফিউশন হচ্ছে। ফাইন, মানে পুরো অংশ বুঝতে করতে তো পেরেছি। বেশি সময় লাগবে, সেই হিসেবে গুণ হওয়ার কথা এরকম মনে হচ্ছিল। রাইট। আমি কিন্তু কালকে একটা কথা বলেছিলাম যে এখানে সংখ্যাটা ভগ্নাংশ আছে না দশমিক আছে না পৌনঃপুনিক আছে, এটা বিবেচনা করা যাবে না। বাক্যের সেন্টেন্সে যদি লজিকে বলে বেশি সময় লাগবে, তাহলে গুণ হবে। আর বাক্যের সেন্টেন্সে যদি বলে কম সময় লাগবে, তাহলে ভাগ। মনে করেন যদি বলে 5 অংশ খালি হয়, 5 অংশ খালি হয় 90 মিনিটে, তাহলে এক অংশ খালি হবে, 5 দিয়ে ভাগ হবে না গুণ হবে? ভাগ হবে। ভাগ হবে। ভাগ হবে। তাহলে এখানে 5 না থেকে যদি 4/1 থাকতো, তাইলেও একই ঘটনাই ঘটতো, এই 4/1 দিয়ে ভাগই হইতো। লজিক হচ্ছে ভাগের, সুতরাং আমি ভাগই করব। সংখ্যাটা একের চেয়ে বড় না ছোট, এটা নিয়ে আমি ভেবে কনফিউজড হবো না, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আনসার। যাই হোক, যেহেতু আমরা এই অঙ্কটা করবো না, সুতরাং এটা নিয়ে আমরা আর
কনফিউজ না হই। যদি না বুঝেন দরকার নাই, কিন্তু মূল কারণ এটাই। এটা আমি আরো সময় নিয়ে ব্যাখ্যা করতে পারতাম, বাট আমি স্কিপ করে যাচ্ছি, কারণ আমরা এই নিয়মটা পড়বো না এই জন্য। আমরা করি শর্টকাট। বলেছে দেওয়া আছে T1 20 মিনিটে একটা খালি করে, আর একজন বলেছে T2 30 মিনিটে খালি করে, চেয়েছে T ইকুয়ালস টু হোয়াট, একসঙ্গে তো টাইম T। তাহলে আমরা সূত্র বসাই দিই ডাইরেক্ট, T ইকুয়ালস টু T1 T2 বাই T1 প্লাস T2। মান বসাই দিই 20 গুণ 30 বাই 20 যোগ 30, 3 দুগুণে 600, আর 30 আর 20 50, শূন্য শূন্য কাটা, 5 বারং 60। এর চেয়ে সহজ কোনো অঙ্ক আছে? নেহি। এনি কোশ্চেন? I think no question. There should not be any question. আর উপরটা তো স্যার লসাগু দিয়ে করা যায় না, 20 আর 30। না, এত ভাবার দরকার নেই আমার। লসাগু দিয়ে ভাবলে আবার টাইমটা নষ্ট হবে। টাইমটা যদি কাজে লাগতো, কোনো শর্টকাট পাওয়া যেত, ক্যালকুলেশন শর্ট হইতো, তাহলে আমি লসাগু ভাবতাম। বলেছে এই শর্টকাটটা সহজ অনেক। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটি চৌবাচ্চা, মানে ট্যাঙ্কি আর কি, দুটি পাইপ দিয়ে 3 ঘন্টা এবং 5 ঘন্টায় পূর্ণ। T1 3, T2 5। বলছে দুটি পাইপ দিয়ে একত্রে চৌবাচ্চাটির 3/2 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? এখন 3/2 অংশ ভুলে যাই। মনে করেন বলেছে একত্রে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে। আচ্ছা বলেন তো, একত্রে চৌবাচ্চাটা ভর্তি করতে যদি 30 মিনিট লাগতো, তাহলে 3/2 অংশ ভর্তি করতে কয় মিনিট লাগবে? 20 মিনিট। 20 মিনিট। তাহলে আমরা এই যে 3/2 অংশ থাকাতে আমরা কি করেছি? জাস্ট 30 মিনিটকে আমরা কি করছি, 3/2 দিয়ে গুণ করে দিছি। অর্থাৎ যদি অংশ থাকে তাহলে সেই অংশকে আমাদের বিবেচনায় আনার দরকার নাই, আমরা অঙ্কন নর্মাল ওয়েতে করব, পরে লাস্ট ইনটু অংশ দিয়ে গুণ করে দিব। এই হচ্ছে সিস্টেম। সো এটা কঠিন না। আমরা আগের মতো করি, T1 ইকুয়ালস টু 4, সরি, T1 ইকুয়ালস টু 3, T2 ইকুয়ালস টু 5, T ইকুয়ালস টু 1। আগে আমরা টিটা বের করি, T1 T2 বাই T1 প্লাস T2, 3 ইন্টু 5 বাই 3 প্লাস 5, 3 5 15 বাই 3 আর 5 8 মিনিট। এটা কিন্তু সময়, সরি ঘন্টা। যে একক দেওয়া থাকবে সেই এককই থাকবে। এখন বলেছে সুতরাং 3/2 অংশ পূরণ করতে প্রয়োজনীয় সময় 15/8 রইলো আগেরটাই। আমি জাস্ট 3/2 অংশ দিয়ে গুণ করে দিলাম। কাটাকাটি করলে কি থাকে, 4 দুগুণে 8, 3 5 15, 5/4, 5/4 একক ঠিক থাকবে ঘন্টা। এনি কোশ্চেন? স্যার লিখিত পরীক্ষায় এভাবে দিলে তো সমস্যা হবে না, না? লিখিত পরীক্ষা এভাবে দেওয়া উচিত না। ডিপেন্ড করবে, যদি 2.5 নম্বরের অঙ্ক হয় এভাবে দিতে পারেন, আর যদি অঙ্কটা 5 নম্বর হয় তাহলে এভাবে দিলে নাম্বার দিবে না, অর্ধেক দিবে, 2 নম্বর দিবে বা 3 নম্বর দিবে। এবার আমরা দেখি বিপরীত কাজ। এখানে দুইটা কথা লেখা আছে, বিপরীত কাজ অথবা একই কাজ হলে স্যার এটার ঘটনাটা কি? হ্যাঁ বলেন। 5 নাম্বার থেকে ওই যে ওই ব্রড নিয়মটা বড়টা, কয় নাম্বারটা? যে বললেন যে এটা 2.5 নাম্বার হইলে এই নিয়মটা ঠিক আছে, আর যদি 5 নম্বর হয় তাহলে কি এই বড় নিয়মটা করতে হবে? হ্যাঁ, 5 নাম্বার হলে বড়টাই করতে হবে সব ক্ষেত্রেই। আচ্ছা, কোন কোন জায়গায় দেখবেন এই যে এই সূত্রটাকে অংশ দিয়ে লেখা আছে, মানে এই যে এত ইনটু অংশ, এরকম ভাবে আছে কোন কোন বইয়ে। তো এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভাবতে পারেন যে বইয়ে আছে অংশ, স্যার তো অংশ দিল না। না, অংশ দিই না এই কারণে যে অংশটা মূল সূত্র না, আমি ইচ্ছা করলে আলাদা ভাবেও লিখতে পারি, অথবা ইচ্ছা করলে অংশ শুরুতে দিয়েও শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। সূত্র বলিবানানটা ঠিক আছে না ভুল হয়েছে? স্যার মনে হচ্ছে ভুল। মনে হচ্ছে কোনো কথা বলবেন না।
এখানে ভুল আর সঠিক ছাড়া কোনো উত্তর অপশন নাই, সুতরাং একটা বলতে হবে। না জানলে বলবেন জানি না। আবলি প্রত্যয় যুগে গঠিত যে কোনো শব্দ রস্বইকার হবে। সূত্রাবলী শব্দটা অবশ্যই রস্বইকার হবে, এটা ভুল হয়েছে বানান। আচ্ছা, আমরা আগাই সামনে। একাকী কাজ অথবা বিপরীত কাজ। আচ্ছা, বিপরীত কাজ বুঝলাম, একজনে পানি, একটা টেপ পানি ছাড়ে আর একটা টেপ পানি খুলে। একাকী কাজটা আবার কি? এটা আবার কি? যদি এমন হয় আনসারে দেওয়া থাকে যে একত্রে সময় লাগে, না, একটা টেপ খুলে আর একটা টেপ, না, দুইটা টেপই খুলে, বললো দুইটা টেপই পানি খালি করে, কিন্তু একটা টেপের টাইম দেওয়া আছে 20 মিনিট, আর দুইটা টেপ মিললে একসঙ্গে খালি করলে লাগে 8 মিনিট সাপোজ। এখন যদি বলে যে বাকি যে একটা ট্যাপ ছিল সে একা করলে কয় মিনিট লাগতো, যদি প্রশ্ন এরকম হয়, মানে দুইজনের যৌথ কাজও দেওয়া আছে, আবার একজনের সিঙ্গেল কাজ দেওয়া আছে, এখন বাকি একজনের সিঙ্গেল টাইম যদি বের করতে বলে, তাহলে মাইনাসের সূত্র। আর যদি একটু আগে যেটা বললাম যে একজন যদি পানি খালি করে আর একজন যদি পানি ভরে, তাহলেও নেগেটিভ। আমরা কয়েকটা অঙ্ক করি প্র্যাকটিস, তাহলে দেখবেন যে অঙ্ক আমরা বুঝে যাবো। বলেছে প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে খালি হয়। দুইটা নল একসঙ্গে খুলে দিলে পূর্ণ হইতে কত সময় লাগবে? তাহলে আমরা বলি T1 ইকুয়ালস টু 20, T20 ম্যাচ, আর T2 ইকুয়ালস টু দেওয়া আছে 30। বলছে একত্রে খুলে দিলে T ইকুয়ালস টু হোয়াট? মাইনাসের সূত্র। কোনটা থেকে কোনটা মাইনাস আর করবো? টি T1 ওয়ান থেকে। লিখছেন, টি হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কি T1 থেকে T2 মাইনাস করবো নাকি T2 থেকে T1 মাইনাস করবো? এটা কিভাবে বুঝবো? এখানে কঠিন না, এটা মজা আছে, এই শর্টকাটের একটা মজা আছে। সেই মজাটা হচ্ছে যে এখানে T1 থেকে T2 মাইনাস করলেও চলবে, আবার T2 থেকে T1 মাইনাস করলেও চলবে, যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করে দিবে, কারণ সময় কখনো ঋণাত্মক হইতে পারে না। আনসার জন্য আমার পজিটিভ আসে, এই জন্য বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করবো। এটা সংখ্যার উপর ম্যাটার করে না? রাইট, মানের উপর ব্যাটার করে কোনটা বড়। তাহলে আমরা করে ফেলি। টি ইকুয়ালস টু T1 T2 বাই T2 মাইনাস T1। কেন T2 টা বড়? কত আসে? 20 ইন্টু 30 বাই 30 মাইনাস 20 equals to 600 divided by 10 equals to 60. This is answer. Any questions so far? There should no question. There should no question. বাক্যটা সঠিক হলো না ভুল হইলো? ভুল হইছে। ভুল স্যার। সঠিক কি হবে? নট বি হবে। হবে স্যার একটা। হ্যাঁ, There should be. there Should not not. should be any question, না there should not be any question, নটটা কোন জায়গায় বসবে? Should not be. শুডের পরে টাইটেলে বলছি। not be। একটা দুইভাবে বলা যায়, দেয়ার শুড বি নো কোশ্চেন অথবা দেয়ার শুড নট বি এনি কোশ্চেন। এটাই কারেক্ট, there should not be any question, নটটা মাঝখানে বসবে। জি বাট স্যার। বাট নট ছাড়া নদীও সেন্টেন্সটা বানানো যায়, কিভাবে হবে বলেন তো? দেয়ার শুড বি নো কোশ্চেন। ইয়েস, দেয়ার আমি শুড বলেছিলাম দেয়ার শুড নো কোশ্চেন, খালি বিটা লাগিয়ে দিলেই কারেক্ট হবে। নদী করা যাবে না, এটা কিন্তু ঠিক না, নদীও করা যাবে। তাজুল্লে কি ইংলিশে অনার্স করেছেন? জি স্যার। ভেরি গুড, বেসিক যথেষ্ট ভালো। দেয়ার শুড বি নো কোশ্চেন। আচ্ছা, যদি বিটাকে লাস্টে নিয়ে যাই, দেয়ার শুড নো কোশ্চেন বি হবে? হোয়াট এ নাইস গার্ল ইউ আর, আরটাকে লাস্টে নিলাম কেন? ওখানে কেন নিলাম, এখানে কেন? আচ্ছা, আমরা আন্না বাড়াই, আন্না বাড়াই। এক্সক্লেমেটরি সেন্টেন্স। না না, এক্সক্লেমেটরি সেন্টেন্স ছাড়াও হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স ছাড়াও উদাহরণ আছে, যে অক্সিলারি ভার্বটা লাস্টে চলে যায়। এটা আমরা সেন্টেন্সের ক্লাসে করবো, খালি স্যার চমৎকার ভাবে বোঝাবে। ওকে,
সুমন ও মিতু একত্রে একটি স্যার কাজ, বলেন স্যার নাদিয়া। কথাটা কেন যেন শুনতে পাচ্ছি না, আপনি কি ইয়ারফোন দিয়ে জয়েন করেছেন? ইয়ারফোনটা খুলে বলেন। না, স্বর্ণা, আমি এখনো শুনতে পারিনি। স্যার জি, স্যার হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। স্যার 1 নাম্বারটা আরেকবার বোঝাতে পারবেন? কোন অঙ্কটা? নেটওয়ার্ক সমস্যার জন্য কি শুনতে পাইনি। আচ্ছা, এখানে কিছু করি নাই, কোনো বোঝানোর কিছুই নাই, জাস্ট সূত্রটা বসাই দিছি। একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে খালি, বিপরীত শব্দ। বিপরীত বলি আমরা মাইনাস দিয়েছি, আর কিছু বোঝার নাই। বাকিটা রেকর্ড ক্লাস থেকে দেখে করে নিন। একটা স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট নেন, বাকিটা খাতায় তুলেন পরে। আমাদেরকে কিছু টেকনিক আমি শিখিয়ে দিই স্যার এখনই। গ্যার গ্যার করতেছে কেন জানি। অন্য একজনের আনমিউট করা আছে, এই জন্য আনমিউট করা ছিল এই জন্য। এখন আর করবে না। শুনেন, কিছু জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা আর কখনো বলবো না আজকের পরে। সেটা হচ্ছে, সাপোজ মানে অঙ্কটা আপনি আমি করাচ্ছি। আপনি আমাদের চাইল্ডিশ বিহেভিয়ার যেগুলা অনার্সে আমরা যেগুলো করি, বা স্কুল কলেজে আমরা যেগুলো করি, যে স্যার যত দ্রুত ক্লাসে করাচ্ছে, আমাকেও দ্রুত লিখতে হবে, না লিখলে মিস করে ফেলবো। লিখতে গিয়ে স্যার অঙ্কটা কি কোন স্টেপের পরে কোন স্টেপ যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো যে স্যার বলছে এগুলো আপনি শুনছেন না, তাহলে কিন্তু এই টাইপের নেক্সট অঙ্কটা আপনি করতে পারবেন না। আগে আপনাকে অঙ্কটা বুঝতে হবে, লেখা তুলতে পারেন বা না পারেন। আর যারা ফার্স্ট, যারা বুঝেনও লিখতেও পারেন, তারা বুঝেনও লিখবেন। আর যারা একটু স্লো, লিখতে গেলে বুঝতে পারেন না, বুঝতে গেলে লেখা মিস হয়ে যায়, ভাবতে গেলে যে কি করলো স্যার, এই কথাটা আবার মনে মনে ভাবি, তো স্যার এই মুহূর্তে কি কথাটা বললো আবার ভাবি, দুইবার ভাবতে হয়। এখন দ্বিতীয়বার ভাবতে গেলে আপনি লেখাটা মিস করে ফেলেন, পরের লাইনটা, তাহলে আপনি মিসই করবেন, লেখা মিস করবেন, বাট ভাবা মিস করা যাবে না। অঙ্ক বুঝতে হবে, কারণ লেখা তো আপনাদের আপনাদের এই পিডিএফটা তো সবারই ক্লাসের পরে দিয়ে দিব, অলরেডি দিয়েও দিছি। এই অঙ্কগুলো সবাইকে আগে দিয়ে দিছি না? সবার কাছে এই পিডিএফটা আছে না এই অঙ্কের? কার কাছে নাই অঙ্কের পিডিএফটা, অঙ্কের সমাধানগুলো কার কাছে নাই? সবার কাছে আছে। আচ্ছা, শামীম নামে একজন টাকা পাঠিয়েছিলেন শীটের জন্য, আপনি কি ক্লাসে আছেন? শামীম জি শামস। স্যার, আছি স্যার। আচ্ছা, আপনি কি গতকালকে ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন না, নির্দেশনার ক্লাসে? হ্যালো। জি স্যার, শেষের দিকে কথা বলছিলাম আপনার সাথে স্যার। তাহলে শুরুতে ছিলেন কিনা জি স্যার। ওরিয়েন্টেশন? তাহলে ওখানে আমি দেখাই নাই যে শীটের টাকা কিভাবে নিবেন, গ্রুপের পিন হ্যাঁ পোস্টে? তো শীটের টাকার জন্য আপনি আমার ওই যে ছোট না ভাইকে প্রথম মেসেজ দিচ্ছেন কেন? অ্যানালিটিক্যাল আইডিতে বা পেজে মেসেজ দিয়েছেন কেন? আমাদের কোর্সের স্টুডেন্ট যারা, তাদেরকে তো অ্যানালিটিক্যাল আইডিতে দেওয়া দরকার নাই, পেজও দেওয়া দরকার নাই। আমার ব্যাচের পেইড স্টুডেন্টরা সরাসরি আমার নাম্বারে টাকা পাঠিয়ে কমেন্ট করে দিবে। আপনাদের ফেসবুক গ্রুপে আমি পোস্ট দিয়ে দিছি না? কেউ একজন এখনই গ্রুপে দেন তো, মেসেঞ্জার গ্রুপে ফিচার্ড পোস্টে ওই যে শীটের যে পোস্টটা আছে, যে যারা যারা প্রিন্টেড শীট নিতে চান, তারা আমার নাম্বারে টাকা পাঠিয়ে এখানে গ্রুপে কমেন্ট করেন, স্ক্রিনশট কমেন্ট করেন। ওই পোস্টের লিঙ্কটা কেউ একজন কপি করে একটু মেসেঞ্জার গ্রুপে দেন, শামীম ভাই মেসেঞ্জার গ্রুপ থেকে দেখে নিবে। অলরেডি আপনি টাকা পাঠিয়েছেন, আপনি শুধু ওখানে কমেন্ট করে দিলে চলবে, আর কিছু লাগবে না। ওকে, রেজিস্টার্ড মেনশন সব বাদ, খালি ওইখানে আপনি কমেন্ট করেন আর ঠিকানাটা দেন, তাহলেই চলবে। আচ্ছা, বলেছিলাম সুমন ও মিতু একত্রে একটি কাজ 8 মিনিট 8 দিনে করতে পারে। তাহলে একত্রে টাইম দেওয়া আছে, এটা কি টি ওয়ান না টি টু? স্যার কি শুধু? এটা হচ্ছে শুধু টি দেওয়া আছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এটাকেই টি ওয়ান বা টি টু ধরতে হবে। কথা মজার ব্যাপারটা বুঝেন। তা না হইলে কি হবে জানেন, এটাকে টি ওয়ান বা টি টু ধরলে কি হবে জানেন, এটাকে টি ধরলে কি হবে জানেন? আমার তো টি বের হয়ে আছে, তখন বাম পক্ষে বিরাট ক্যালকুলেশন করতে হবে। এটাকে যদি আপনি টি ধরেন, তাহলে অঙ্কটা হবে 8 - 8 সমান সমান টি ওয়ান, টি ওয়ান টি ওয়ান ইন্টু টি টু মানে 12, টি ওয়ান ইন্টু 12 বাই টি ওয়ান - 12। এটা অনেক প্যারা হয়ে যাবে, এটাকে সমীকরণ সমাধান করা টাফ হয়ে যাবে। দরকার নাই, এটা শর্টকাট আছে। ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু এটা আবার বলতেছি, এই যে এই কথাগুলো কিন্তু বইয়ের সূত্র লেখা থাকবে, বাট এই যে লজিক এরকম পরিস্থিতিতে কি করবেন, এটা কিন্তু বইয়ে লেখা থাকবে না। এই জন্য বলে দিচ্ছি, এই ধরনের অঙ্কে
আপনারা যেটা দেওয়া আছে একত্রে কাজ, সবসময় আমরা একত্রে কাজকে টি ধরেছিলাম, বাট এই ধরনের অঙ্কে একত্রে কাজ কি T1 বা T2 যে কোনো একটা ধরে ফেলবেন। আর সুমন একাকী এটাকে T2 ধরেন, কোনো অসুবিধা নেই। 12 দিন বলতেছি, একাকী মৃত একাকী এটাকে আমরা মৃত একাকী যে সময়টা এটাকে আমরা টি ধরবো। ঠিক আছে, ধরে জাস্ট আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করলেই এটা হয়ে যাবে। আর যদি মাইনাস সূত্র, যদি আপনি এটাকে T1 না ধরতেন, একত্রকে যদি টি ধরতেন, আর সুমন আর মৃতকে যদি T1 T2 ধরতেন, তাহলে আবার মাইনাসের সূত্র প্রয়োগ করা যেত না, তখন আবার প্লাসের সূত্র প্রয়োগ করতে হতো, কিন্তু রেজাল্ট একই আসতো, ক্যালকুলেশনটা বড় হইতো। আমি ক্যালকুলেশনটাকে ছোট করে আনার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি। এখন কথা হচ্ছে যে সুমন একাকী 12 দিনে করে, মৃত্যু দরকার নাই, আমরা তো না পেঁচাই, ডাইরেক্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিই। মিউট করেন, কে কথা বলতেছেন শুনতে পাচ্ছি কিন্তু। 8 × 12/12 - 8, 8 × 9 = 96, 9 × 96, 12 - 8 এর মান হচ্ছে 4, 4 × 25 = 100, 4 × 24 = 96। স্যার বলেন। স্যার এই যে মাইনাস আর প্লাসটা এই জিনিসে T2 মাইনাস T1 এটা যে প্লাস করে না মাইনাস করে না, ওইটা আমি মানে কেমন জানি মানে অঙ্ক পড়তেছি আর কেমন যেন গুলাই যাইতেছি, একটু যদি বুঝাই আবার একটু বলতেন। হ্যাঁ, বুঝাই বলবো। আপনি কি একটু দেরিতে জয়েন করেছেন না শুরু থেকে জয়েন করেছিলেন? মানে শুরুতে ছিলাম কিন্তু আমি মানে বুঝছি আপনার কথা, আচ্ছা, কিন্তু প্রশ্ন পড়তেছি তখন প্রশ্ন পড়ে আবার বুঝতেছি না, এর জন্য কেমন জানি এই লাগতেছে। দেখেন, একাকী কাজ অথবা বিপরীত কাজ হলেই আমাকে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। তো প্রথম অঙ্কটা দেখেন, একটা বলছে পূর্ণ হয় আর একটা বলেছে হ্যাঁ খালি হয়, এটা কি বিপরীত কিনা? হ্যাঁ, বিপরীত, পূর্ণ আর এটা খালি। বিপরীত, এটা হচ্ছে বিপরীতের সূত্র, এই জন্য মাইনাস হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আবার বলছে যদি একাকী কাজ বের করতে বলে তাহলেও মাইনাস। তাহলে এখানে ওই বলছে যে দেখেন, একাকী কিন্তু একজনের একাকী কাজ বের করতে বলছে, একাকী এই জন্যই একাকী আছে বললেই মাইনাস। এইবার বুঝছি স্যার। তাহলে একটু আগে কোথায় ছিলেন আপনি? নিশ্চয়ই ক্লাসের মধ্যে অন্য কাজ করতে গেছিলেন, বাচ্চাকে খাওয়াইতে গেছিলেন। না স্যার। তাহলে কি? আমি তো একই কথা বলেছি, একটু আগে এগুলোই বলেছিলাম, অন্য কিছুই বলি নাই। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। গোপন করে আপনারা না বুঝে স্কিপ করবেন না, আপনারা সাহস করে বলবেন, আমি আপনাদেরকে 10 বার বোঝাবো, নো প্রবলেম। আর ভয়ও লাগে যদি রেগে যান। আমি কোনোদিন রেগে গেছি? প্রশ্ন করার কারণে রেগে গেছি কোনোদিন দেখেছেন? স্যার, বলেন। স্যার এই যে একত্রের কাজটা যদি শুধু টি ধরে করতাম তাহলে কি আনসার আসতো না? আনসার তো একই আসতো, বাট অঙ্কটা কঠিন হইতো, 4টা 5টা লাইন লাগতো। অনেকগুলো লাইন হতো। হ্যাঁ, ক্যালকুলেশনটা অনেক জটিল হইতো। আচ্ছা, 2টা বিসিএস আসছে, অঙ্কটা রিপিট হয়েছিল, তখন রিপিট হইতো, অঙ্ক হুবহু ডাক সহ রিপিট হইতো, কিন্তু 35-এর পর থেকে আর অঙ্ক রিপিট হয় না। বলেছে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, আর ক একাকী 20 দিনে করতে পারে, খ একাকী কয় দিনে করতে পারে। ওই সেম অঙ্ক, T1 ধরে ফেলি 12, T2 ধরে ফেলি 20, স্যার টি টি বের করে ফেলবো। দাঁড়ান শেষ করে নিয়ে, অঙ্ক শুরু করে ফেলছি যেহেতু এখন শেষ করতে দিতে হবে। আগে বলেন নাই কেন? অঙ্ক শুরু করার আগে বলেন নাই কেন? স্যার এটাতে বলবো বলেন। মানে স্যার একটা লিখিত দিতেন একটু, মানে ব্রড লিখিত কেমনে সমাধান হবে এটার। কোন লিখিত? মানে ধরেন এটা যদি লিখিত ভাষায় ও শোনা যাবে। আচ্ছা, এটা যদি লিখিত পরীক্ষা আসতো তাহলে কিভাবে করতাম না? জি স্যার। ওই একই ভাবে করবেন, 12 ভাগের 1 দিনে করবেন, ধরবেন 12 ভাগের 1, ওইটাকে ধরবেন 20 ভাগের 1। আবার ধরি খ একা x দিনে করতে পারে, তখন সেটা হয়তো x/1 করে যোগ করে ফেলবেন, 20/1 যোগ x/1, শর্ত মতে x/1 প্লাস 20/1 সমান সমান 12, উল্টাই দিবেন, এভাবেই করবেন অঙ্কটা। আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেভাবেই।
বুঝতে পেরেছেন? এটা করে আমি টাইম নষ্ট করলাম না। যদি অঙ্কের ক্লাস শেষে সময় থাকে তাহলে আমি দেখাবো। স্যার যোগ হবে না বিয়োগ হবে এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কেন অসুবিধা হচ্ছে? একাকি থাকলেই, যেটা নির্ণয় করতে বলছে সেখানে একাকি থাকলেই, এই যে খ, একা একা থাকলেই মাইনাস, একার কাজ বের করতে বললেই মাইনাস। কি বুঝেন নাই? বলেন কি অসুবিধা হচ্ছে এখন বলেন। স্যার জি, 31T2 মান কিভাবে বুঝবো? যে যে কোনোটাকে T1 যে কোনোটাকে T2 ধরবেন। যে দুইটা মান দেওয়া থাকবে, একটাকে T1 ধরবেন, এটাকে T2 ধরবেন। এর চেয়ে সহজ কোনো কথা আছে? নিজের ইচ্ছা মতোই ধরে নিব হ্যাঁ, মান। আমি তো তাই করতেছি। খুব সহজ। যদি এখানে কনফিউশন থাকতোই তাহলে তো আমি শুরুতেই এটা নিয়ে ব্যাখ্যা করতাম যে হ্যাঁ এইখানে এটাকে T2 ধরতে হবে, এটা T1 ধরতে হবে। এটা সহজ। আচ্ছা, যে আপু বলেছেন যে প্লাস আর মাইনাস ধরতে কষ্ট হচ্ছে, তিনি বলেন যে এখন এখন বুঝেছেন কিনা মাইনাসটা কেন হচ্ছে। স্যার এটা বুঝছি, একা থাকলে মাইনাস হবে। না, অন্য একজন, আপনি প্রশ্ন করেছিলেন যে মাইনাস কেন হচ্ছে না, অন্য কেউ প্রশ্ন করেছিল? আর আমি ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন। দ্যাটস হ্যাঁ স্যার ওকে, মিউট করেন। আচ্ছা, আপনি একটু লেটে জয়েন করেছেন, এখন যিনি প্রশ্ন করলেন সাবিনা, স্যার আপনি কি এই মাত্রই জয়েন করলেন? না স্যার আমি আগে জয়েন করেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা মানগুলো বসাই। টোয়েন্টি ইন্টু 12 ডিভাইডেড বাই 20 মাইনাস 20 ইন্টু 12 গুণটা করলাম না ইচ্ছা করেই। কেন? 12 দুগুণে 24, 240 কেন করলাম না? কারণ নিচে আছে কত, 12 থেকে 8 হয় না, করলেই ভালো। ভাবছিলাম কাটাকাটি চলে যাবে, এই জন্য 240, 8, 3 আর 24, 30। ভেরি ভেরি ইজি। ক ও খ একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। খ একা 12 দিনে করে, ক একা কত দিনে করে? এত সহজ, একদম সহজ। আবার আগের মতো শর্টকাট করে ফেলি, নিজেরা বাসায় করবে, এটা হোমওয়ার্ক। স্যার 2 নাম্বারটার মতো না? এক্স্যাক্টলি এই মাত্র যেটা করলাম সেটার মতো। 12 ইন্টু 8 ডিভাইডেড বাই 12 মাইনাস 8 সমান সমান 12 ইন্টু 8 বাই 4, 2, স্যার 2 নাম্বার অঙ্কটা একই রকম। 12 দুগুণে 24। একই রকম না একই অঙ্ক? ও, একই অঙ্ক। 8, 12, 24, হ্যাঁ স্কিপ করলাম এটা তাহলে। এবার আমরা আসি তিনটি উপাদান নিয়ে যখন কাজ করব। তিনটি উপাদান, তিনটা উপাদান ছিল, রহিম, করিম, গাজী। একত্রে একটি, সরি, একটি কাজ আলাদা আলাদা ভাবে 15 মিনিটে, 6 মিনিটে, 10 দিনে করতে পারে। একত্রে কতদিন লাগবে? তাহলে আমরা T1 T2 যদি ধরি, T1 সমান সমান 15, T2 সমান সমান 6, T3 সমান সমান 10, T সমান সমান সবগুলার ডাইরেক্ট গুণ ডিভাইডেড বাই দুইটা দুইটা করে গুণ করে যোগ, 15 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 10, ABBCCA মনে আছে, প্লাস 10 ইন্টু 15 মনে আছে, বীজগণিতে আমরা করেছিলাম ABC এর অঙ্কে জি থাকে। স্যার। ABBCCA একটা সিকোয়েন্স, বৃত্তাকার সার্কুলার সিকোয়েন্স। এই মান তিনটা বসায় দিবেন, আমার কিছু দেখাও লাগবে না, ডাইরেক্ট অঙ্ক চলে আসবে। আহ, স্যার এখানে 15 হবে স্যার, 10 × 15। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা গুণটা না করি, গুণটা আপাতত রেখে দেই, কারণ পরবর্তী নিচে কাজে লাগতে পারে। আমরা নিচে মানগুলোকে বসাই। 6 15 90, 6 10 60, 10 15 150, 90 আর ভাইয়া 60 150, 150 আর 150 হয় 300, ভালো হয়। আর উপরে আছে 15 ইন্টু 6 ইন্টু 10। দাঁড়ান শেষ করে নেই, অঙ্কের মাঝখানে কথা বলবেন না। 3 দুগুণে 6, 15 দুগুণে 30,
দিস ইজ আনসার। এখন বলেন, প্রশ্ন বলেন। এই গুণ করতে যতক্ষণ সময় লাগছে তার থেকে যদি আমি ডিটেলসে করি, তো অঙ্কের যে 15 দিন, 6 দিন আর 10 দিন, 15 ভাগের 1, 6 ভাগের 1, 10 ভাগের 1 লসাগু করে উল্টায় দিলেই হয়। লসাগু করতে হবে, এবার উল্টাইতে হবে, টাইম লাগবে তো বেশি। উল্টানো তো আর স্যার আমার ওটা হাতে তো হাতে থেকে না হবে না। আচ্ছা, আপনার যদি টাইম সেভ হয় আপনি মনে করেন, নো প্রবলেম, আমার সমস্যা নাই, কিন্তু হবে। আমার কাছে মনে হয় ওটাতে সময় কম স্যার। লাগে। স্যার এখানে 300 হবে স্যার, 30 দিয়ে ফেলছেন বলেছে। তার উপরেও লেখা নাই ও 15 × 6 × 10। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে তো ভুল করছি। এটা এটা স্যার 3 লিখবো। অ্যান্সার হবে। হ্যাঁ, শূন্য শূন্য কাটলাম, 6 দিয়ে 30 কাটলে হবে 5, 5 6 30, 5 দিয়ে 15 কাটলে হবে 3 5 15, 3। একটা শূন্য দিই না, এই জন্য একটা শূন্য বেশি চলে আসছে। আচ্ছা, অঙ্কটা হয়েছে কি হয়েছে না বুঝবো কিভাবে? দেখেন, সর্বনিম্ন যে টাইমটা লাগে একা একা 6 জন 6 মিনিট, 3 জন একসঙ্গে করলে অবশ্যই তার চেয়ে কম সময় লাগতে হবে। মানে মানটা নিঃসন্দেহে 6-এর চেয়ে ছোট হইতে হবে। অঙ্ক আমি যে একটু আগে 30 লিখেছিলাম, এটা যে ভুল হয়েছিল তার রেজাল্টটা দেখেই বোঝা যাচ্ছিল, অ্যামাউন্ট দেখেই বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছেন? মজার ব্যাপার কি জানেন, কারেন্ট চলে গেছে এই মুহূর্তে, অনেক গরম, কিন্তু আমার গরম লাগছে না, কারণ আইপিএস এনেছি। সেকেন্ডে হচ্ছে কারেন্ট চলে গেছে, ক্লাস করতে পারতাম না, ল্যাপটপ অফ হয়ে যেত, ল্যাপটপে চার্জ দিয়ে রেখেছিলাম, ডেস্কটপে ক্লাস নিলে এটা করা যেত না। সমস্যা হচ্ছে কারেন্ট চলে গেছে, ওয়াইফাই নাই, মোবাইলে ডাটা কিনে রেখেছি, মোবাইলে ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি। তার মানে আমি যে ক্লাস করাচ্ছি কোনো ইফেক্টই আমার পরে নাই। স্যার, চলে যাও। রাউটারের কানেকশনটা আইপিএস এর সাথে দিয়ে রাখবেন, তাহলে কারেন্ট চলে গেলেও আপনার রাউটার চলবে। হ্যাঁ স্যার, আমি ওইটা ওরে বলছিলাম। আল্লাহ, কি অস্থির বুদ্ধি, এটা তো আমার মাথায় আসে না, এটা তো সহজ জি হিসাব। স্যার, আমি এটা করে রাখছি। বলছিলাম কারেন্ট স্যার। চলে গেলেও এই কোনো দাঁড়ান দাঁড়ান সমস্যা নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সরি, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, আমি তাই করেছি, আমি তো মাল্টিপ্লাগ কানেকশন দিয়ে রাখছি। না স্যার, ওই আইপিএস এর আমি তো আমার পুরা মাল্টিপ্লাগকেই আইপিএস এর কানেকশন দিয়ে রাখছি, যার কারণে মোবাইল চার্জ দেওয়া, ল্যাপটপ চালানো, ল্যাপটপ চার্জ দেওয়া সবই আমি কারেন্ট চলে গেলে করতে পারি। বাট অ্যাকচুয়ালি আমি আমার না রুমে নাই। স্যার, রাউটারে দিতে হবে, রাউটারে ওইখানে একটা লাইন লাগাইতে কেন হবে রাউটারে আইপিএস দিতে হবে? থেকে। আমি মাল্টিপ্লাগে দিছি, আর মাল্টিপ্লাগে রাউটারের যে প্লাগটা, রাউটারের যে পাওয়ার কেবলটা, ওইটা আমি আমার সেই মাল্টিপ্লাগে দিয়েছি। ওইটা আইপিএস এ দিলে স্যার কখনোই বন্ধ হবে না, অল টাইম থাকবে। তবে স্যার একটা কথা, হ্যাঁ, ওই আপনার কি কারেন্ট চলে গেলে বারবার লাগাইতে হবে, কিন্তু কানেকশন দিয়ে কেন রাখলে লাগাইতে আপনার। হবে, কোথায় লাগাইতে হবে আমি বুঝতেছি না। আমার না স্যার, রাউটার সবসময় মাল্টিপ্লাগে লাগানো থাকে, আর সেই না স্যার, মাল্টিপ্লাগটা আমি আইপিএস এর সঙ্গে কানেকশন দিয়ে রাখছি। না স্যার, ওতে ওইটাই হবে না, সরাসরি আপনার যে আইপিএস এর যে লাইন আছে না, ওইটা লাগাইলে ভালো হবে মনে হয়। কেন কেন, কি পার্থক্য? তাহলে স্যার আপনার কারেন্ট গেলে পর আপনার মানে ওয়াইফাই মেয়েদের চলে। কি বুদ্ধি! আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না, আমি আবার বলি, ওয়েট করেন, শুনেন আমি বলি। মনে করেন আপনার মোবাইলে চার্জ দেন চার্জার দিয়ে, সেই চার্জারটা সরাসরি ওয়ালের সকেটে চার্জ দেওয়ার কি দেওয়া আর মাল্টিপ্লাগ থেকে চার্জ দেওয়া কি পার্থক্য? ভোল্টেজ কি একটু বিন্দু মাত্র কমবে? বিন্দু মাত্র কমবে না, কারণ ঘরের মাল্টিপ্লাগ এবং ঘরের যে লাইন, ওটা সব প্যারালাল কানেকশন, প্যারালাল কানেকশনে কোনো ভোল্টেজ কমে না। সেকেন্ডলি, আমার ঘরের যে সকেট আছে, যেই রুমে আমার স্টুডিও, যেই রুমে আমার রাউটার, সেই রুমের যে সকেটটা আছে না, সেই সকেটটাতে আমি আইপিএস এর লাইন দিয়ে রাখছি, মানে ঢোকানোর প্লাগ যেটার ভিতরে আমি চার্জ দেই মোবাইল, সেটাকে আমি আইপিএস এর লাইন দিয়ে রাখছি। যার কারণে সেখানে যখন আমি যে কোনো মাল্টিপ্লাগ লাগাবো, সেই মাল্টিপ্লাগটা অটোমেটিক্যালি কারেন্ট গেলেও আইপিএস এর সাথে কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, থাকবে তো, এমনটা সেই তো হওয়ার কথা। মাল্টিপ্লাগে আমি আমার রাউটারটা লাগিয়ে রেখেছি, এই জন্য রাউটার আমার কখনোই অফ হয় না। বাট আমি আরেক রুমে তো, এই জন্য আমার রাউটার নেট এখানে পাই না, মোবাইলের নেট দিয়ে ক্লাস করাচ্ছি আর কি। ও আচ্ছা, এই সেইটা বলেন। এই দেখেন অন্ধকার হয়ে গেছে কারেন্ট চলে যাওয়াতে। ও আচ্ছা, এই রুমের সেই লাইট আমি আবার জ্বালাই নাই, এই জন্য অন্ধকার হয়েছে। এই রুমে একটা লাইট একটা ফ্যান কানেকশন আছে। ওকে, জি স্যার, আপনি আমরা, অনেক ঝামেলা করে ক্লাস টাসকে নিচ্ছেন, তার উপর আবার অ্যাক্সিডেন্টও করছেন। না ঝামেলা হচ্ছে না তো, এখন তো ঝামেলা হচ্ছে না, আমি তো টের পাচ্ছি না যে কারেন্ট চলে গেছে, বরং এক্সিডেন্ট করেছি সেটা হচ্ছে বড় কথা। অনেক ক্লান্ত লাগছে, হাত ব্যথা করছে, হাত নীল হয়ে গেছে, দেখছেন কি অবস্থা হাতের। একটু কাট আছে, একটু সামান্য ব্লিডিং হয়েছে, মানে আরো বেশি ব্লিডিং হইতে পারতো। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? পরের অঙ্কটাতে যাই।
বলেছে তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে 4 ঘন্টা, 5 ঘন্টা ও 6 ঘন্টায় করতে পারে। বলেছে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে 1 ঘন্টায় কত অংশ কাজ করতে পারবে। কতটুকু মানে কত অংশ, এই টুকু শব্দের অর্থ হচ্ছে অংশ। এখন দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতা মানে তাহলে সবচেয়ে পাওয়ারফুল দুইটা মেশিনই আমার নিতে হবে, আর বাকি যে দুর্বল মেশিনটা সেটাকে একদম সম্পূর্ণ ভুলে যেতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে বলেন তো এই 4, 5, 6 এই তিনটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কোন দুইটা? স্যার 4 আর 5। স্যার বলেন। 4 আর 5। সৈয়দ মিফতাহুল জান্নাহ আজকে নাই ক্লাসে, 4 আর 5 হবে। আছেন? বলছি। মিফতাহুল জান্নাহ নাই আজকে, সে আমার অনেক প্রিয় স্টুডেন্ট স্টেইঙ্গার। স্যার 6 হবে না, হ্যাঁ, 6 হওয়ার কথা এটা তো। না, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে 4 আর 4। 5। স্যার আর আমি দুর্বলটা বলছি। হ্যাঁ, 6 নম্বরটা দুর্বল, কারণ যার সময় বেশি লাগে সেই দুর্বল মেশিন। 6 ঘন্টার যা যেই মেশিনটা লাগে পানি ফিল আপ করতে, সে হচ্ছে সবচেয়ে দুর্বল মেশিন। কেউ না বুঝলে বলেন। তাহলে আমরা 6 কি ভুলে গেলাম, সম্পূর্ণ ভুলে গেলাম 6 নম্বর মেশিনটা। আমরা এখন 4 আর 5 নিয়ে কাজ করব। তাহলে 4 আর 5 মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে 1 ঘন্টায় কতটুকু কাজ করে, তাই না? এটাই অঙ্ক বের করতে বলছে। তাহলে 4 নম্বর মেশিন 1 ঘন্টায় করে না, প্রথম মেশিন 4 ঘন্টায় করে 1 অংশ। না, লিখে দিই, বুঝবেন না পরে আপনারা। প্রথম মেশিন 4 ঘন্টায় করে 1 অংশ। তাহলে প্রথম মেশিন যেহেতু 1 ঘন্টায় বের করতে বলছে, তাহলে প্রথম মেশিন 1 ঘন্টায় করে কত অংশ? 4/1 অংশ। আবার দ্বিতীয় মেশিন 5 ঘন্টায় করে 1 অংশ। তাহলে দ্বিতীয় মেশিন 1 ঘন্টায় করে 5/1 অংশ। তাহলে দুইজনেরই আমরা 1 ঘন্টায় কতটুকু করে পেয়ে গেছি। একজন 1 ঘন্টায় খায় 3টা আপেল, আর একজন 1 ঘন্টায় খায় 6টা আপেল। তাহলে মোট দুইজনে 3 আর 6 যোগফল 9টা খাই ফেলবে। তাহলে যোগ করে ফেলি। অতএব উভয় মেশিন একত্রে 1 ঘন্টায় করে 4/1 যোগ 5/1 অংশ। 4 আর 5 লসাগু 20, 4 × 5 = 20 যোগ 4 × 5 = 20 সমান সমান 9/20। এই হচ্ছে আমার আনসার। আর কিন্তু এটাকে উল্টানো যাবে না, কেন বলেন তো? কারণ তারা 1 ঘন্টায় কাজের অংশই চেয়েছে, এই জন্য এটাকে আর উল্টানো যাবে না। কিন্তু যদি চাইতো যে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে দুটি মেশিন ফিল আপ করতে, কাজটা শেষ করতে কয়েক ঘন্টা লাগবে, তাহলে কিন্তু আবার এটাকে উল্টায় 9/20 হইতো আনসার। 9 × 2 = 18, আর একটু বেশি মানে 9.23 এরকম হইতো আর কি। বুঝছেন না? বুঝেন নাই? না, 9 দিয়ে 20কে ভাগ করে 2.2 ঘন্টা এরকম হইতো। স্যার যদি বলতো সম্পূর্ণ কাজটা শেষ করতে কত ঘন্টা লাগবে, ঘন্টা যদি চাইতো, তাহলে আমরা এটাকে বলতাম যে 20/9 অংশ করে 1 মিনিটে, এই 1 ঘন্টায়, অর্থাৎ 1 অংশ করে সেই 1কে 20/9 দিয়ে ভাগ করতাম, তখন আনসার হইতো 9/20। এখন বলেন প্রশ্ন। স্যার এটার কি শর্টকাট নিয়ম? এটা শর্টকাট নিয়ম তো নাই, যে সংখ্যা দুইটা আছে সরাসরি সেটাকে হর মনে করে আর যোগ করে দিতে হবে, এটা হলো শর্টকাট, আর কোনো শর্টকাট। এটা শর্টকাট T1 + T2/T1 T2, আগেরটার উল্টা। আগে ছিল উপরে গুণ নিচে ভাগ, আর এটাকে আমরা উপরে যোগ নিচে গুণ দিলেই সে শর্টকাটটা বের হয়ে যাবে।
কিন্তু এটা যদি আপনি শর্টকাট আকারে শিখতে চান তাহলে কনফিউজ হয়ে যাবেন কোন সময় যে ওই উপরে প্লাসের শর্টকাট নিচে গুণের শর্টকাট, আবার কোন সময় যে উপরে গুণের শর্টকাট নিচে প্লাসের শর্টকাট, এটা নিয়ে কনফিউজ হয়ে ভাবতে ভাবতে পরীক্ষার হলে অঙ্কটা ভুল করে ফেলবেন। এই জন্য এটাকে আমি ওই নিচে প্লাস উপরের গুণ দিয়ে আর একটা নতুন সূত্র শেখাচ্ছি না। ম্যাক্সিমাম যে অঙ্কগুলো আসে সবসময় সেগুলোকে আমি শর্টকাটের সূত্র দিয়ে করাচ্ছি। আচ্ছা, বলেছিলাম তিনজনের যে কোনো একটা উপাদান যদি বিপরীত কাজ করে তাহলে সে যে বিপরীত করবে তাকে মাইনাস ধরা যাবে, অথবা বাকি দুইটাকে মাইনাস ধরা যাবে। যে বিপরীত কাজ করবে তাকে মাইনাস ধরলে অঙ্কে মাইনাসের সংখ্যা বেশি আসবে, আর বাকি দুইটাকে মাইনাস ধরলে অঙ্কে মাইনাসের সংখ্যা কম আসবে। যেভাবে করেন না কেন আনসার একই হবে, কারণ উপরেও একটা মাইনাস নিচেও একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে। তাহলে আমরা একটু করি, অঙ্কটা দেখি। বলছে দুইটা নল দ্বারা 30 ও 40 মিনিটে পূর্ণ হয়, তাহলে পূর্ণকে আমরা পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো আপনারা বলেন। স্যার পজিটিভ। দুইটাকে পজিটিভ ধরলে আমার অঙ্ক ক্যালকুলেশন কঠিন হবে। যারা ফার্স্ট, যারা সাহসী, তারা এই দুইটাকে নেগেটিভ ধরবেন, -30 ধরবেন আর -45 ধরবেন, যারা সাহসী। আপাতত আমি প্রথম অঙ্ক তো পূর্ণটাকে পজিটিভ ধরেই করলাম। আর তৃতীয় নল খালি করে, খালি মানে বিপরীত, বিপরীত কাজ হলে নেগেটিভ, -36 t ইকুয়ালস টু হোয়াট। এইখানে মাইনাস ধরার কারণে আমরা সূত্রে মাইনাস বসাবো না, আর যদি সূত্রে মাইনাস বসায় ফেলতাম তাহলে এখানে মাইনাস ধরা দরকার ছিল না। কথা বুঝছেন না বুঝেন নাই? স্যার এখন তো 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো তাই না? ডাইরেক্ট 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করবো, কোনো ঝামেলায় যাব না, খালি মানটা নেগেটিভ বসাবো, এইটুকু, আর কিছুই না। সূত্র কি ছিল? T1 T2 T3, নিচে দুইটা দুইটা করে গুণ, T1 T2 প্লাস T2 T3 প্লাস T3 T1। মান বসাই 30, 45, 36, -36, তাই না? -36 না, নাকি +36? স্যার মাইনাস। ঘুম আসতেছে, আমি মানে আর ধৈর্য ধরে রাখতে পারতেছি না আজকে, হঠাৎ করে আমার কি হলো, এত দুর্বল হয়ে গেলাম কেন? স্যার তাড়াতাড়ি T1 করে T2, শেষ করে দেন, বেশি না খারাপ তাড়াতাড়ি শেষ লাগলে। হবে না আজকে, অঙ্ক শেষ হবে না। অনেকগুলো অঙ্ক, ট্রেনের অঙ্কগুলো অনেক জটিল, এগুলো সহজ, ট্রেনের অঙ্কগুলো যে ঝামেলা আছে। 30 × 45 ইন্টু T2 T3 কত? 45 ইন্টু -36 ইন্টু T3 প্লাস, সরি মাসনাটা প্লাস, T3 T1, T3 মান -36 ইন্টু T1 কত? 30। এখন আমরা ক্যালকুলেশন করি। উপরে গুণটা আমরা না করি, গুণ করলে একটা বিরাট সংখ্যা হয়ে যাবে। তার চেয়ে যদি আমরা নিচে কিছু কমন নিতে পারি তাহলে অঙ্কটার ক্যালকুলেশনটা শর্ট হয়ে যাবে। আচ্ছা, 30, 45, 36 এই তিনটা সংখ্যাকে ভাগ যায় এমন কোনো সংখ্যা আছে? 15। না, 15 দিয়ে 36কে ভাগ যায় না, কোনোটাতেই যায় না। তিন, মাত্র তিন, তিন দিয়ে ভাগ করলে কোনো লাভ হবে না, সংখ্যা কমবে না। তাহলে বিকল্প কি? ও রাইট, 15 দিয়ে ভাগ যাবে, সবগুলোতেই তো 45 অথবা 30 যে কোনো একটা তো আছে। আমরা নিচে 15 কমন নিয়ে নিই, তাহলে থাকবে এই 30 আর 45 থেকে কমন নিলে থাকবে 30 × 3। আমরা কিন্তু এটাকে 2 × 45 লিখতে পারতাম, বাট 30 × 3 লেখা সহজ, লাস্টে শূন্য থাকলে ক্যালকুলেশন ইজি হবে। মাইনাস 45 আর 36, 15 কমন নিলে থাকে 3 × 36, মাইনাসটাকে আগে বাইরে বের করে দিলাম, প্লাস, প্লাস না আবার মাইনাস, মাইনাসটাকে মাইনাস বের করে দিই। 30 থেকে 15 কমন নিয়ে গেলে থাকে 2, 36 × 2। আর উপরে যে কোনো একটাকে ছোট করে ফেলি, আমরা 45টাকে ভাগ করে ফেলি, 15 × 3 হলো 45 ইন্টু 30, মাইনাসটা আগে বের করে ফেলি, ইন্টু 36। বুঝতে পারছেন? 45টাকে আমরা আগে নিয়ে গেলাম, 3 15 45, এটা হলো একটা। বুঝছেন না বুঝেন নাই? না বুঝলে বলবেন।
15 দিয়ে ভাগ করাতে আমার ক্যালকুলেশনটা অনেক छोटी हो गया। छोटी छोटी रातें लंबी हो जाती हैं। और की ভাইয়া আপনি কিন্তু ভালো গান পারেন, এটা আমরা জানি। আমাদেরকে যখন পড়াইতেন ওই সময় গান গাইতেন। তোমাদেরকে পড়াইতাম মানে আছে তোমরা না কে, তুমি এরকম কে? জিনিস কমই আছে। ইন্টারমিডিয়েট ফিজিক্স। ও, তুমি আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হ্যাঁ ইভা, হ্যাঁ। নেত্রকোনা বাড়ি, হুম, আপনি তো লম্বু, আসছিলেন না অনেক জানা এই লম্বা। জন্য। তুমি লম্বু না? হ্যাঁ, আপনার তো সবই মনে আছে। ফর্সা, লম্বু, নাক লম্বা, নাকও লম্বা, চেহারা লম্বা, দেখতে সবই লম্বা। বারহাট্টা বাড়ি, তাই না? হ্যাঁ, চিনে ফেলেছি। বাট তুমি তো ভর্তি হয়েছে আমি জানি না তো, আমি তো জানি যে সাদিয়া ভর্তি হয়েছে। তুমি ভর্তি হইলে কবে? এটাই তো আমার নিকনেম। ও, এই আগে কইবে না মনো, কি কইতে আছে এই লেগে তো, হেই তো কই মুই চিনতে আছি না কেন। তুমি যেদিন প্রথম আমাকে বললা যে ভাইয়া আমি তো আপনাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স পড়াইতেন, তখন আমি চিনতেছি না, আমি একদম মনেই করতে পারছি না সাদিয়া কে, সাদিয়া নামে কাউকে আমি পড়াইছি বলে আমার তো মনে পড়েনি। এখন মনে পড়েছে, দ্যাট ইজ ইভা। ওকে, বলছিলাম কি যেন, 15 কমন নেওয়ার কারণে আমার ক্যালকুলেশনটা এখন খুব ইজি হয়ে গেল, আমি 15কে কেটে দেই। ওকে, এখন নিচে আমরা একটু ক্যালকুলেশন করি। 33-এ 90 মাইনাস 3 36-এ কত হয়? 318, 390, 108 স্যার মাইনাস, 15 কমন নেওয়ার কারণে স্যার 32 হবে না, 45 যেমন 3 হয়েছে স্যার। না, আমি তো 45-কে ভাঙাইছি, 30-কে ভাঙাই নাই। ও আচ্ছা আচ্ছা 45-কে, আচ্ছা। হ্যাঁ, হিসাব সহজ। পরবর্তী ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমি 30-কে মাঝখানে ঢুকাই দিছি, আর 45-কে শুরুতে নিয়ে আসছি। আইনা 3 15 45 লিখছি। আহ, ওহ, 3 36-এ 108, 36 2 × 72, 72। আর উপরে হচ্ছে যেমন আছে তেমন থাক, এখন আমরা না ধরি। আচ্ছা, মাইনাস আছে একটা আগে। নিচে 108 আর 72 ক্যালকুলেশন করলে কত হয়? 110 আর 70 180 হয়। 180 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 90 থাকে। নিচে -90, উপরে মাইনাস 3 × 90, এখন লিখে ফেলি 90 × 36, -90 -90 কাটা, আনসার কি +36। দিস ইজ ম্যাজিক অফ ম্যাথ। বুঝতে পেরেছেন? এনি কোশ্চেন কারো সোফার? স্যার যদি স্যার, T1 T2 দোনোটা নেগেটিভ থাকতো তখন T3ও নেগেটিভ থাকতো, মানে তিনোটাই না, নেগেটিভ থাকতো। তো না না, তিনটা নেগেটিভ থাকলে হবে না, তখন T3-কে পজিটিভ ধরতে হইতো, উল্টা আচ্ছা কাজ করতে হইতো আর কি। যে ভাঙে তাকেই পজিটিভ ধরতে হইতো, আর যে গড়ে তাকে তাকে নেগেটিভ ধরতে হইতো। যার জন্য আচ্ছা করি স্যার। চুরি তাকেই চোর বলতে হবে, আর যে চোর তাকে বাহাবা দিতে হবে, তাহলে অঙ্ক ঠিক থাকবে। ভাইয়া আমি অঙ্কটা একটু অন্যরকম ভাবে করছি। কিভাবে বলেন তো? এতে কি 30 শর্ট হয়েছে ভাগের কিনা? 1 যোগ 45 দাঁড়ান, ভাগের 1। ক্যালকুলেশন শর্ট হয়েছে কিনা হ্যাঁ এটা হ্যাঁ, বলেন। অনেক শর্ট হয়েছে। বলেন তো কিভাবে করেছেন? 30 ভাগের 1 যোগ হ্যাঁ 45 ভাগের 1 যোগ 36 ভাগের 1। হ্যাঁ, পরে পরে যে মানটা আসছে ওটা উল্টাই সেটাকে দিয়েছে। উল্টাই দিছেন। সেটা তো টাইপ 1 এর মতো, একদম প্রথম অঙ্ক যেভাবে আমরা করেছিলাম, তাই না? তবে ক্যালকুলেশন অনেক ছিল। তাই এটা এত থেকে বড় ইজি হয়। মানে আপনি যেটা করে, তুমি যেটা করেছো সেটা হচ্ছে ব্রড নিয়ম, মানে এটা হচ্ছে মেইন নিয়ম, ব্রড না অরিজিনাল মানে নিয়ম। শর্টকাট আর কি। কিন্তু যদি অরিজিনাল নিয়মে এই অঙ্কটা আমার শর্ট হয়, তাহলে আমরা অরিজিনাল নিয়মই করবো, নো প্রবলেম। দেখি তো অরিজিনাল নিয়মে কি হয়। 30 ভাগের 1 প্লাস কত, 45 ভাগের 1। 45 ভাগের 1 মাইনাস 36 ভাগের 1, এই তো অঙ্ক না তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে উল্টাই দিব, দেখি তো এই তিনটা লসাগু কত।
180। এই যে লসাগুটা বের করছে কিভাবে? অনেক টাইম চলে গেছে তাহলে এখানে। লসাগু করতে খুব বেশি টাইম লাগে না, 10 সেকেন্ড সময় লাগে। আচ্ছা লাগলো, মানলাম। 180 ভাগ করলে হয় 6 প্লাস 4 মাইনাস 36×2=72। 3 36, এই 36 দিয়ে ভাগ করছো কিভাবে 180 কে? 5 হবে 5। কিভাবে বুঝলা 5? সময় লাগছে তো এটা করতে গিয়ে, তোমার রাফ করতে হয়েছে এক্সট্রা অনেক টাইম। হইলো, না, বুঝলাম 5। 36-এর অর্ধেক স্যার 18। করে অভ্যাস, এই জন্য আমার অত বেশি টাইম লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 36-এর অর্ধেক 18, এই জন্য 10-এর অর্ধেক 5, এই জন্য আনসার 5 হয়েছে। বাট যদি না মিলতো তাহলে কিন্তু কোইন্সিডেন্টলি 36 18 মিলে গেছে। 36 না থেকে 42 থাকতো, তখন কি করতা? তখন ভাগ করতে স্যার হইতো আপনি যেটা ম্যানুয়ালি। করাইছেন ওইটাতে মনে হয় টাইম হবে। আচ্ছা দেখি না, 5 আর 4 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর নিচে 180, উল্টাই দিলে আনসার হবে 180/5। ওই যে 36 হবে, ঠিক আছে, 36 হবে। কারণ 10 দিয়ে 180-কে ভাগ করলে 18 হয়, তাহলে 10-এর অর্ধেক 5 দিয়ে ভাগ করলে আনসার হবে 18 দ্বিগুণ 36। এটা হলো অরিজিনাল নিয়ম। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন আসলে একটু শর্ট হয়েছে। স্যার বাট এটাই লসাগু সোজা করতে, আছে। লসাগু না সোজা আছে, নিজে করতে গেলে বুঝবেন এখানে অনেকগুলো টাইম ইয়ে করতে গিয়ে, লসাগু করতে গিয়ে আবার টাইম যাবে। আবার লসাগু দিয়ে ভাগ, লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করতে গেলে আপনার অনেক টাইম যাবে, বুঝতে পেরেছি? আচ্ছা, তোমাদের যখন আমি ফিজিক্স পড়াইতাম তখন কি আমি মজা করতাম, পান করতাম? হ্যাঁ অনেক। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অনেক। আচ্ছা মাঝে মধ্যে আমাদেরকে দিয়ে গানও গাওয়াইতেন। আচ্ছা, ওই ফিজিক্স ক্লাসটা বেশি এনজয় করতাম নাকি আজকের ক্লাসটা বেশি এনজয় করতেছো? ওইটাই, ওইটা তো বেশি লাগতো, ভালো লাগতো, কারণ ওই সময় তো সামনাসামনি সবাই একসাথে সামনাসামনি ছিলা, ছিলাম। সব বান্ধবীরা একসাথে ছিল, এটা একটা মজা ছিল। স্যার, বলেন। আর এই যে 3 নম্বর নিয়মে কি T1 T2 এগুলা কি নিজের ইচ্ছা মতো নিতে পারবো? না, পারবেন না তো। মানে যদি নিয়ম একটা অনুসারে নিতে হবে? যদি একটা নেগেটিভ থাকে তাহলে ইচ্ছা মতো নিতে পারবেন না, যে বিপরীত তাকে নেগেটিভ নিতে হবে। আর তা না হলে ইচ্ছা মতো নিতে পারবেন। এই যে আগের যেটা সবগুলা পজিটিভ, এখানে T1 T2, এই যে এটা এই যে 1 নম্বর অঙ্কটা মনে করেন রহিম করিম গাছি, এখানে T1 T2 T3 ইচ্ছা মতো নিতে পারবেন। কিন্তু যেখানে নেগেটিভ একটা থাকবে, মাইনাস থাকবে, সেখানে ইচ্ছা মতো নিতে পারবেন না। আচ্ছা, এটা একটা লেখা ছিল মাঝখানে, এটা গেল কোথায়? টাইপ 4, এই লেখাটা মুছে গেল কোথায়? নো প্রবলেম, আমরা লিখে দিই। আমারে ডিস্টার্ব করিস না। বরিশাল্লা, ওই ওই সিঙ্গারের নাম যেন কি, ভাইরাল? স্যার ওই যে হারমোনিয়াম নিয়ে যে গান গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খায়রুল বাশার। খায়রুল বাসার। নামটা তো খুব সুন্দর, এই নামটা কোথায় যেন শুনেছি আগে। খায়রুল ম্যাথের ওখানে শুনছেন খায়রুল না, খায়রুল বাসার বাংলাদেশের একজন ক্রিকেটার ছিল, মেবি ভালো, মানে একজন বড় সেলিব্রিটি ছিল। খায়রুল বাসা লিখে গুগলে সার্চ দিলে এখন অবশ্য ওই সেলিব্রিটিকে পাওয়া যাবে না, আমাদের এই রাজমিস্ত্রি সেলিব্রিটিকে পাওয়া যাবে। উনি আগে রাজমিস্ত্রি ছিল, হঠাৎ করে তার ছেলে বলে, তার বাপ দাদা গান গাইতো, হ্যাঁ সঙ্গীত শিল্পী ছিল আর কি, বাউল শিল্পী ছিল। হঠাৎ করে তার শখ হইলো আমিও গান গাই, রাজমিস্ত্রি কাজ ছেড়ে। পর না ছেড়ে না, কাজের সাথেই উনি হারমোনিয়াম দিয়ে গান গাইতো। আর ফেসবুক, ওনার গান কেউ শুনে না, এই জন্য উনি ফেসবুকে একা একা তার ছেলে দিত। পরে যখন ওনার একটা গান ভাইরাল হয়ে গেল, তখন সবাই এই যে উনি অনেক ইন্সপিরেশন পাইলো। পরে উৎসাহী হয়ে হিরো আলমের মতো অনেক অনেক গান গাইলো। হিরো আলম যেমন অনেক অনেক শুটিং করেছে মুভি, এখন সেও অনেক অনেক গান গাচ্ছে, কন্টিনিউয়াসলি গেয়েই যাচ্ছে। কালকে নাকি আর্জেন্টিনাকে নিয়ে একটা গান গাইছে, শোনার সৌভাগ্য হয় নাই, ক্লাসের পরে শুনবো, ঠিক আছে? তবে তার একটা গান আমার খুব ভালো লাগছে, একটু পরে বলবো বিরতির মাঝখানে, কারণ ক্লাসের মাঝখানে বলা যাবে না। যখন ক্লাসের মাঝখানে রেস্ট নেওয়া দরকার হবে তখন টাইমটাকে ইউটিলাইজ করবো, ওয়েস্ট করা যাবে না, বাট ইউটিলাইজ করা যাবে।
ফান করতে গিয়ে ক্লাস ওয়েস্ট করা যাবে না। টাইপ 4 হচ্ছে ট্রেন ও নৌকা সংক্রান্ত। না, নৌকাটা পরে আলাদা, ট্রেন সংক্রান্ত। ট্রেনের ফ্যাক্টরটা হচ্ছে কি জানেন, নর্মালি ট্রেনের বেগের অঙ্কগুলো আমাদের করা দরকার নাই। ক্লাস 9-এর ফিজিক্সে আমরা এগুলো করেছি। নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এদের আমার মনে হয় ক্লাস 8-এ এখন এই যে বেগ, গতি, ত্বরণ এগুলো আছে আমার ধারণা। ধরলাম ভুলে গেছি এগুলা, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এগুলো পারি না। তো ভাই পারা তো দরকার নাই, আপনার তো সায়েন্সের স্টুডেন্ট হওয়ার দরকার নাই। ড্রাইভার হইতে গেলে কি আপনার সায়েন্সের স্টুডেন্ট হইতে হয়? আপনার যদি বলে যে ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব 120 কিলোমিটার, আপনি যদি ঘন্টায় 30 কিলোমিটার বেগে চালান, তাহলে কয় ঘন্টা লাগবে যাইতে? এটা হওয়ার জন্য, এটা বোঝার জন্য কি আপনার, এটা তো আপনার যে ড্রাইভার আর ভালো বুঝবে, এটার জন্য কি আপনার ফিজিক্স পড়া দরকার আছে? 1 ঘন্টায় 30 কিলোমিটার গেলে 120 কিলোমিটার যাইতে আমার 4 ঘন্টা লাগবে, এটা তো ঐকিক নিয়মের অঙ্ক, এটা তো ফিজিক্সের অঙ্ক না। এই জন্য এগুলো বিসিএস এ আসে। আচ্ছা, তাহলে এইগুলো তো করানোর কি দরকার, আলাদা টাইপ করার কি দরকার ছিল? কারণ এখানে একটা বাড়তি জিনিস আছে। বাড়তি জিনিসটা হচ্ছে, হ্যাঁ, বাড়তি জিনিসটা হচ্ছে থিওরি। ক্লাস শুরু করার আগে আমি একটা থিওরি দিয়ে শুরু করি। সেখানে মনে করেন এই যে একটা প্লাট, এটা এটা হচ্ছে রেল লাইন। রেল লাইনের উপর এটা এটা একটা ট্রেন। এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন, ধোঁয়া উঠতেছে, ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতেছে। সামনে হর্ন, হ্যাঁ, এটা যে হর্নের গাড়ির চাকা। এই হচ্ছে আমার ইঞ্জিন, ঠিক আছে, চাকা। নাইস পিকচারাইজেশন। আর এগুলো হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্ট গুলা, একটু ইয়ে হয়ে গেছে এগুলা কম্পার্টমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, বিষয় হচ্ছে মানে বাড়তি কি থিওরি আছে এখানে। বলেছে একটা প্ল্যাটফর্ম আমাকে অতিক্রম করতে হবে, এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, দিস ইজ প্ল্যাটফর্ম। ধরেন প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হলো 500 মিটার, আর ট্রেনটার দৈর্ঘ্য মনে করেন 400 মিটার। তাহলে এখন বলেন তো, প্ল্যাটফর্মের এক মাথা থেকে ঢুকে সম্পূর্ণ আরেক মাথা অতিক্রম করে চলে যেতে ট্রেনটাকে কয় মিটার রাস্তা অতিক্রম করতে হবে? 900 মিটার স্যার। 900 মিটার। 500 মিটার। 900 মিটার, রাইট। বুঝতে পারছেন, এটাই বোঝানোর বিষয়। মানে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে শুধু ট্রেনের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হিসাব করলে চলবে না, আমাকে ট্রেন এবং প্ল্যাটফর্মের বা সেতু, কালভার্ট, প্ল্যাটফর্ম, রানওয়ে, যে কিছু না কিছু থাকুক না কেন, ওইটার দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য দুইটাকে একসঙ্গে যোগ করে পরে ইয়ে করতে হবে, হিসাব করতে হবে যে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম, বাকিটুকু পারবেন। 400 + 500 সমান সমান 900 মিটার যেতে হবে। এটা লিখে দিলাম শিটে, যেন পরে দেখলে মনে পড়ে, অনেক দিন পরে, বহু বছর পরে যেন রুবি রায়ের কথা। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, মানে কি 1 ঘন্টায় যায় কত? 48 কিলোমিটার। 360 কিলোমিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, এগুলো কি বলতেছে? 360 কিলোমিটার হয় নাকি? স্যার তার 360 প্ল্যাটফর্ম মিটার হবে। মিটার হবে, এটা টাইপিং মিস্টেক আছে। দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করলো, বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুইটার যোগফলই হচ্ছে 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা 1 মিনিট অতিক্রান্ত দূরত্বটাকে বের করি, বের করে যদি প্ল্যাটফর্মেরটা বিয়োগ করে দিই, তাহলে তো আমরা ট্রেনটা পেয়ে যাব, তাই না? তাহলে আগে আমরা বের করি 1 মিনিটে ট্রেনটা কত কিলোমিটার যায়, এটা বের করা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। তাহলে 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার, তাই না? 1 ঘন্টায় ট্রেনটি এটাকে যায় মিটারে লিখে কনভার্ট স্যার করতে হবে। 60 মিনিট লিখলে ভালো হবে না স্যার?
পরে বলতেছি 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার। তাহলে আমার যেহেতু মিনিট লাগবে, ও সরি, মিনিট তো পরের লাইন লেখা দরকার নাই, আমি এক লাইন লিখতে পারি, প্রথম লাইনে লিখতে পারি, কিলোমিটারটাকে মিনিটে প্রথম কনভার্ট লাইনে আমরা লিখতে পারি এক স্যার ঘন্টায় 48 কে স্যার মিটারে কনভার্ট করতে হবে। আচ্ছা থাক, লিখি বলছি, যখন পরের লাইনে লিখি, দুই জায়গায় যেহেতু কনভার্সন আমরা লিখি, অর্থাৎ 60 মিনিটে যায় 48,000 মিটার। কেন আমাকে এখানে মিটার আছে, এই জন্য মিটারে কনভার্ট করতে হচ্ছে। আমি কেন মিনিটে লিখলাম, কনভার্ট করলাম, ছিল তো ট্রেন ঘন্টায়, ট্রেন 48 কিলোমিটার যেতে ঘন্টায়, আমি এটাকে মিনিটে কেন কনভার্ট করলাম, কারণ চাইছি মিনিটে, চাইছি মিটারে, এই জন্য কনভার্ট করলাম। এই লাইনটা আমার বাড়তি লিখতে হলো, নাহলে লিখতে হইতো না। তাহলে এক এক মিনিটে যায় 60 দিয়ে ভাগ দেন, 48,000 ডিভাইড বাই 60 মিটার। এবার তো মনে হয় ব্যাটারি ল্যাপটপের চার্জও শেষ হয়ে যাচ্ছে, এখন তো মনে হয় ক্লাস শেষ করতে পারবো না। 6 8 48, 800 মিটার 1 মিনিটে যায়। তার মানে 300 মিটার ছিল প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম হচ্ছে 300 না কত, 500, 360। এই 360 হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দিস ইজ প্ল্যাটফর্ম, আর দিস ইজ আমার ট্রেন, ইঞ্জিন, দিস ইজ ট্রেন। তাহলে এই টোটাল যোগফলের মান হচ্ছে 800। তাহলে এইটুকুর ট্রেনটুকুর দৈর্ঘ্য কত, 800 মাইনাস 360 সমান সমান 440 মিটার। দিস ইজ ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন এইটুকু হচ্ছে, এটুকু হচ্ছে 440 মিটার। এটা হচ্ছে সম্পূর্ণ 800 মিটার, আর প্ল্যাটফর্ম হচ্ছে 360 মিটার। বলেন কে বুঝেন নাই? স্যার শেষের পার্টটা মানে একটু ব্যাখ্যা করে দেন, মানে 360 কেন বিয়ে হয়েছে? ব্যাখ্যা করার জন্যই তো ছবিটা আঁকলাম, তাহলে তো দরকার ছিল না, ডাইরেক্ট বলতাম যে 1 মিনিটে টোটাল যায় 800 মিটার, এর মধ্যে প্ল্যাটফর্ম আছে 360 মিটার, সুতরাং ট্রেনের দৈর্ঘ্য 800 মাইনাস 360, এটা বিয়োগ করে দিতাম। কিন্তু এটা করলে আপনারা হয়তো অনেকে বুঝতেন না, এই জন্যই তো আমি বিয়োগটা করেছি, এই ছবিটা এঁকেছি। আচ্ছা বলেন তো, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 6, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত, বাকিটুকুর দৈর্ঘ্য আপনি বলেন, অন্য কেউ বলবেন, আপনি বলেন। স্যার স্যার এটা তো 4। সমস্যা না, স্যার এটা তো সমস্যাটা কি সমস্যা বলেন? না স্যার। স্যার, সমস্যাটা হচ্ছে এই যে মানে 1 মিনিটে যে 800 মিটার যায়, মানে এই হ্যাঁ, 800 মিটারটা কিভাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা হিসাব করতেছি, মানে ব্যাপারটা এটা আর কি। ওই যে শুরুতে বলেছিলাম যে যেটুকু দূরত্ব অতিক্রম করে, এটা অতিক্রম করছে বললেই, এই দেখেন 1 মিনিট অতিক্রম করলো বললো না, অতিক্রম করলো বললেই আপনি বুঝে নিবেন যে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুইটার যোগফল অতিক্রম করতে হবে। এটা তো অঙ্ক করানোর শুরুর অঙ্ক করানোর আগেই বলে দিয়েছিলাম। এটা এবার বুঝতে পারছি। ওকে, মাঝখানে কি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন নাকি, ভাত খাইতে গেছিলেন? না স্যার, নেট কানেকশন সমস্যা ও হচ্ছে। আচ্ছা, নেট এমন জালে পড়বেন একদিন, বুঝবেন, তখন বলবেন কদম আলী মোরে ধরো, মোরে বাঁচাও। একটি ট্রেন 180 কিলোমিটার ঘন্টা বেগে চলে 25 সেকেন্ডে 800 মিটার দীর্ঘসূত্র অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? সেম অঙ্ক করাইতে হবে না, পারবেন? আমার ল্যাপটপ যদি অফ হয়ে যায়, আপনারা 2 3 মিনিট অপেক্ষা করবেন, কারণ কারেন্ট গেছে 1 ঘন্টার বেশি হয়েছে, এতক্ষণে কারেন্ট চলে আসার কথা। আপনারা 2 3 মিনিট 4 মিনিট অপেক্ষা করবেন,
যদি ইন কেস এর মধ্যেও না আসে আমি মেসেঞ্জারে যোগাযোগ করবো, হ্যাঁ মেসেঞ্জারে কথা হবে। স্যার এটা হোমওয়ার্ক থাক যেহেতু একই টাইপের। এটা হোমওয়ার্ক থাক। আচ্ছা, আমরা এই অঙ্কটা দেখি একটু নতুন থিওরিটা বুঝাই দিই, তাহলে আপনারা ক্লাসটা শেষ হয়ে যাবে। চেষ্টা করি ক্লাসটা শেষ করা যায় কিনা আজকে। নৌকার বেগের ক্ষেত্র, ওই যে ট্রেনের যেরকম একটা বাড়তি থিওরি যোগ করতে হয়, নৌকার বেগের ক্ষেত্রেও একটা বাড়তি থিওরি আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে অনুকূলে বেগ হচ্ছে নৌকার প্লাস স্রোতের দুইটার বেগ। অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি নৌকা চালায় সেটাকে বলা হয় অনুকূলে বেগ। অনুকূলে প্রাপ্ত বেগ হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর প্রতিকূলে বেগ হবে উল্টা, যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে যদি কেউ নৌকা চালায়। নৌকা সাধারণত নৌকার বেগটাই বড় হয়, এই জন্য নৌকা থেকে মাইনাস স্রোতের বেগ। আচ্ছা, এখন দেখি কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 4 কিলোমিটার বেগে এবং প্রতিকূলে 2 কিলোমিটার বেগে যায়। নৌকা এবং স্রোতের আলাদা আলাদা বেগ নির্ণয় করতে বলছে। ধরে ফেলি, ধরি নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। তাহলে অনুকূলে বেগ কি হবে? যোগফল, অনুকূলে বেগ যোগফল। তাহলে এক্স প্লাস ওয়াই এটার মান দেওয়া আছে, অনুকূলে 4 কিলোমিটার বেগে যায়। দিস ইজ সমীকরণ 1। এই কারেন্ট আসছে, কারেন্ট আসছে আসছে আসছে। চার্জার কোথায়? চার্জার কোথায়? তুমি আয়ো পাখি, আয়ো পাখি। ইয়েস, পাখি আয়ো ডায়লগটা হচ্ছে মিস্টার বিনের ডায়লগ। পাখি আয়ো পাখি আয়ো, কি জানি সে খুঁজে পায় না পায় না পায় না, ওরা পাইলেই বলে পাখি আয়ো পাখি আয়ো, পাইছি। প্রতিকূলে, এবার তাড়াহুড়া নাই, এবার একটু স্লো করে আমরা। প্রতিকূলে আমাদের আরো 24 মিনিট সময় আছে, সাড়ে 11টা বাজতে। সুন্দরভাবে অধ্যায় শেষ হবে আজকে। প্রতিকূলে বেগ হবে কি? বিয়োগফল। কে বড়? নৌকার বেগ বড় না স্রোতের বেগ বড়? অবশ্যই স্রোতের বেগ বড়। নৌকার বেগ বলো। সরি, অবশ্যই নৌকার বেগ বড়। কারণ নৌকার বেগ যদি নাই হইতো তাহলে প্রতিকূলে 2 কিলোমিটার বেগে নৌকা যাইতে পারতো না। নৌকা 2 কিলোমিটার বেগে উল্টা দিকে যাইতো, বুঝছেন? সো প্রতিকূলে বেগ নৌকার বেগটাই বড়, এই জন্য এক্স কে বড় রাখলাম আমরা। এক্স মাইনাস ওয়াই মান হচ্ছে 2। দিস ইজ সমীকরণ 2। সমীকরণ অপনয়ন পদ্ধতিতে যোগফল করে ফেলি, যোগ করে ফেলি। 2x সমান সমান 6, তাহলে x সমান সমান 3। নৌকার বেগ 3। সমীকরণ 1-এ যদি আমরা x এর মানটা বসাই দেই, 1 হতে আমরা কি পাই? 3 প্লাস y ইকুয়ালস টু 4, অর্থাৎ y ইকুয়ালস টু 1। তাহলে আনসার কি? নৌকার বেগ 3 আর স্রোতের বেগ 1। Any questions so far? Any question? কে জানি বলতেছিল স্যার আমি সব পারি খালি ম্যাথই পারি না। রিয়া বলতেছিল, জান্নাতুল ফেরদৌস রিয়া আছেন? জি স্যার আসছি। খুব কঠিন নাকি? মোটামুটি একটু প্র্যাকটিস করতে হবে বেশি। মানে আমি না, বুঝতেছি কিন্তু হচ্ছে আমার বেশিক্ষণ থাকে না মাথায়। সেটা তো আলাদা জিনিস, সেটা তো আলাদা জিনিস। বেশিক্ষণ এমনিতে মাথায় কারোই বুঝি থাকে না। আমি বুঝতেছি। বুঝতে গিয়ে কি আপনি মানে মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি কোন রকম মাথা টাচ করে যাচ্ছে নাকি একদম মাথার ভিতরে না ঢুকে না যাচ্ছে? না বুঝতে পারছি, প্রপারলি বুঝতে না পারলে আমি কোশ্চেন করতেছি, বুঝতে পারতেছি। আচ্ছা, ভেরি গুড, কনফিডেন্টলি কোশ্চেন কর। তারপর এই অঙ্কের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? নেহি, সো উই ক্যান প্রসিড। স্যার একটা শর্টকাট নিয়ম যে করছেন
শর্টকাট নিয়ম কোথায়? শিটের মধ্যে কিভাবে করছিলাম বলে গেছি, এখন মাথা কাজ করতেছে না আমার নিজের। ইউভি দিয়ে স্যার। ও ইউভি দিয়ে কি করছিলাম? ইউ প্লাস ভি বাই টু আর ইউ মাইনাস ভি ও বাই টু। সরি সরি সরি, মাথা কাজ আসলে। ইউভি ধরে দরকার নাই, আপনি এক্স ওয়াই দিয়েও করতে পারেন। এক্স ওয়াই ধরেও করতে পারেন, এবি দিয়েও করা যাবে। এ বি দিয়েও করা যাবে, কি কিউ ক খ দিয়েও করা যাবে। দিস ইজ শর্টকাট। শর্টকাট জি হচ্ছে যদি স্যার। স্রোতের বেগ এবং নৌকার বেগ দেওয়া, অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ দেওয়া থাকে, তাহলে আলাদা আলাদা স্রোতের নৌকার বেগ এবং আলাদা আলাদা স্রোতের বেগ বের করার সূত্র হচ্ছে যোগফল বাই 2, আর এটা হচ্ছে বিয়োগফল বাই 2। যোগফল বাই 2 হচ্ছে অনুকূলে বেগ। শর্টকাট। অনুকূলে বেগ, আমি যেহেতু এক্স ওয়াই ধরেছি, আমি এক্স ওয়াই দিয়ে করবো। না, এক্স প্লাস ওয়াই বাই 2 তো না, এক্স এর মান তো জানি না। এক্স এর বেগ আর ওয়াই এর বেগ ধরি নাই, সরি সঠিক বলেছি, ইউভি ধরতে হবে। এক্স আর ওয়াই এর বেগ তো দেওয়া নাই। এক্স আর ওয়াই তো হচ্ছে আমার নৌকার বেগ আর স্রোতের বেগ, এটা তো দেওয়া নাই। দেওয়া আছে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ। শর্টকাটের ক্ষেত্রে তাহলে ধরে নিতে হবে, তাহলে ধরে নেই, ইউভি ধরেই নেই, অসুবিধা নাই। বিলাই ডাকে কোথায় রে? বিলাই ডাকলেই তো আমার খালি কোলে নিতে ইচ্ছা হয়। কার বিলাই ডাকে? শারমিন আক্তারের বিলাই ডাকে। প্রতিকূলে বেগ, ভি এর মান দেওয়া আছে 2। তাহলে এখন আমরা শর্টকাট করে ফেলবো কিভাবে? ডাইরেক্ট নৌকার বেগ, নৌকার বেগ সবসময় বড় হয়, এই জন্য প্লাসের সূত্র ইউ প্লাস বি বাই 4 + 2/2, 6/2 মানে 3। আর স্রোতের বেগ বড়টা থেকে ছোটটা, ইউ মাইনাস ভি সমান 4 - 2 মানে 2/2 মানে 1। দিস ইজ আনসার। Any questions so far? Shouldn't be any question. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদী পথে কোন স্থান একবার অতিক্রম করে আবার ফিরে আসতে সময় লাগে 12 ঘন্টা। স্থানটি কতটুকু দূরে? আচ্ছা, হ্যাঁ, এটা দুই ভাবে করা যায়, শর্টকাট করা যায় অনুপাত দিয়ে। শর্টকাট, শর্টকাট কি? অনুপাত ব্যবহার করে। অনুপাত কিভাবে? আচ্ছা বলেন তো, অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ কত? অনুকূলে স্যার 15। স্যার নৌকার স্রোতের বেগ যোগ হবে এখানে, এটা অনুকূলের বেগ হবে। হ্যাঁ, 15 কিলোমিটার। আর প্রতিকূলে বেগ কত? 5। বিয়োগ 5 হবে। কত যাক, গুণ? বুঝছি কত তাইলে। গুণ? কত গুণ? 3 গুণ। 3 গুণ। 3 গুণ। তাহলে অনুকূলে যে একই সমান দূরত্ব, অনুকূলে যাইতে যে সময় লাগবে প্রতিকূলে যাইতে তার কয় গুণ সময় লাগবে? 3 গুণ। 3 গুণ। 3 গুণ স্যার। 3 গুণ। আচ্ছা, তাহলে মোট যদি মনে করেন 80 মিনিট সময় হয়, তাহলে অনুকূলে যাইতে কতক্ষণ লাগছিল আর প্রতিকূলে আসতে কতক্ষণ লাগছিল? যেতে সময় লাগবে 20 মিনিট, আসতে সময় লাগবে 60 মিনিট। 60 মিনিট। রাইট, মানে 20-এর 3 গুণ হচ্ছে 60।
যোগফল 20 আর 60-এর যোগফল হচ্ছে 80 মিনিট। আচ্ছা, যদি বলে যে মোট সময় হইতো 12 ঘন্টা, তাহলে যাইতে কতক্ষণ লাগছিল, আসতে কতক্ষণ লাগছিল? যেতে লাগছিল 3 ঘন্টা, আসতে লাগছিল 9 ঘন্টা। রাইট, যেতে 3 ঘন্টা, আসতে 9 ঘন্টা। 3-এর 3 গুণ, 3 তিরিকা 9, আর 3 আর 9 যোগ করলে 12 ঘন্টা। তার মানে যেতে 3 ঘন্টা লাগছিল। এটা কে বুঝেন নাই? অনুকূলে যেতে লাগছিল 3 ঘন্টা। সবাই বুঝতে পারছেন? আমি বুঝি নাই, সরি। বুঝি নাই। অনেকেই বুঝবেন না, নো প্রবলেম। অনুকূলে বেগ প্রতিকূলে বেগের 3 গুণ না? তিন গুণ কিনা বলেন? হ্যাঁ, এটা ক্লিয়ার। অনুকূলের বেগ প্রতিকূলের 3 গুণ, এটা বুঝেছি। তাহলে প্রতিকূলে যেতে সময় লাগবে 3 গুণ। অতএব প্রতিকূলে যেতে মানে প্রয়োজনীয় অনুকূলের সময়, 3 গুণ বেশি সময় লাগবে প্রতিকূলে যেতে। রাইট, সময় লাগবে 3 গুণ। তাহলে মোট 3 গুণ আর 1 গুণ যদি হয়, তাহলে 3 আর 4-এর সমষ্টি কত? 1। 3:1 অনুপাতে আমরা কি করতাম মনে আছে? অনুপাতে ভাগ করতে গেলে যদি বলে যে 500টা কলাকে 2 বন্ধুর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করে দাও, তাহলে কি করতাম আমরা? আমরা অনুপাত দ্বয়ের যোগফল লিখতাম, 3 আর 2 এর যোগফল করতাম। তাহলে অনুপাত দ্বয়ের যোগফল কত? 1:3। অনুপাত দ্বয়ের যোগফল কত? 4 না? মোট 4 না? অর্থাৎ মোট সময় 4 মিনিট হইলে, মোট সময় যদি 4 মিনিট হয়, তাহলে অনুগুণে সময় লাগবে 1 মিনিট, আর প্রতিকূলে সময় লাগবে 3 মিনিট। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, আমি বুঝছি। হ্যাঁ, এই জন্য আপনি যদি এই যে 12 ঘন্টা সময়টা আছে না, 12 ঘন্টা সময়টাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে 4 ভাগের 1 ভাগ হবে অনুকূলের সময়। 12কে 4 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা হবে। যাইতে এই সমান দূরত্ব, কিন্তু খেয়াল করেন স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট, গেছে অনুকূলে, আসছে ফিরে আসছে প্রতিকূলে, দূরত্ব কিন্তু সমান। টোটাল 12 ঘন্টা, গেছে 3 ঘন্টায়, ফিরে আসছে 9 ঘন্টায়। এখন বুঝছেন? অর্থাৎ গেছে 4 দিয়ে ভাগ করলে আমরা পাইছি 3, আর ফিরে আসতে লাগছে, এই 3কে আমরা আবার 3 দিয়ে গুণ করব, 3 তিরিকে 9, ফিরে আসতে লাগছে 9 ঘন্টা। আচ্ছা, যারা শর্টকাটটা বুঝেন নাই, ও সরি, অঙ্ক তো শেষ হয় নাই, বলছে দূরত্ব কত। তাহলে যদি যেহেতু 3 ঘন্টা লাগছে আমার অনুকূলে যাইতে, আর অনুকূলে ব্যাগ ছিল 15 কিলোমিটার 1 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় অনুকূলে কয় কিলোমিটার যায়? 45। 45। 45 না, 45। দূরত্ব সমান সমান 3 ইন্টু সমান 45 কিলোমিটার। এটা হলো একটা শর্টকাট, মানে এই শর্টকাটটা আমার আবিষ্কার, অ্যাকচুয়ালি কোনো বইয়ের না। আমি যদি করতাম অঙ্কটা, তাহলে অঙ্ক করতাম না খাতায়, মনে মনে ভাবতাম কি 1:3। তাহলে 12কে 1:3 তে ভাগ করলে একজন পাবে 3 আর একজন পাবে 9। তাহলে মানে অনুকূলে সময় লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টা হইলে 3 5 15, 3 15 45। দেখেন তো এই অঙ্কটা মুখে মুখে করা গেছে কিনা? ভাইয়া আমি এটা প্রথমেই মুখে মুখে করছি। ভেরি গুড। অনেকেই পারবেন এটা মুখে মুখে করতে। আবার অনেকে বুঝায় করায় দিলেও এখনো বুঝে না, এরকমও আছেন। সো এটা এটা স্বাভাবিক, সবার অ্যানালাইটিক্যাল এবিলিটি একরকম হবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটার জন্য আপনাদের মানে মেন্টালি শকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা বুঝে নেবেন যে এটাই নিয়ম, এটাই বাস্তবতা। আমি যেহেতু একটু কম বুঝি, আমার মাথায় যেহেতু একটু কম দেরিতে কাজ করে, সো আমাকে বেশি প্র্যাকটিস করতে হবে যেন আমিও। আর দেরিতে কাজ করে, এটা সত্যি। মানে হ্যাঁ, ক্যাচ করে কিন্তু একটু টাইম নেয়। অনেকে আছে না যে দেখলেই হুট করে ফেলতে পারে, এটা একটু আমার একটু টাইম লাগে। তাহলে আপনার লজিক
অ্যাপ্লাই করার এবিলিটি একটু কম, অসুবিধা নেই, থাকতে থাকতে বেড়ে যাবে। কয়েকদিন অঙ্ক করতে করতে দেখবেন যে অ্যাবিলিটি চলে আসবে। আচ্ছা, আপু আপনি ভয় পাবেন না, বেশি করে অঙ্ক করবেন তাহলে সহজ হবে। সেটাই, প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন লজিক মাথায় ধরে আসবে। আচ্ছা, ও সরি, এই অঙ্কটা তো আমরা নর্মাল ওয়েতে করিনি, আমরা নর্মাল ওয়েতে অঙ্কটা করে নেই। এই শীটে কি আমরা নর্মাল এভাবেই করেছিলাম? জি স্যার। আর কোনো উপায় স্যার, করেছি? না ওই যে স্যার 3 আর 1-এ 4 বানাইলেন, যে এটা কি যে বললেন আমি ওই সময় শুনতে পাই নাই একটু। ও বলেছি, যেহেতু এই অনুকূলে বেগ 15 কিলোমিটার আর প্রতিকূলে বেগ দশ হ্যাঁ, কিলোমিটার 5 কিলোমিটার, 5 কিলোমিটার। তাহলে 5 আর 15 একটার একটার 3 গুণ না? হ্যাঁ, 3 গুণ ভাগ করে। 5:15 সমান সমান কি 1:3 না? হুম, হ্যাঁ। তাহলে মোট যে সময়টা ছিল 12 ঘন্টা, হুম। এই 12 ঘন্টাকে যদি আমরা 3:1 অনুপাতে ভাগ করে দিই তাহলে কয় ঘন্টা কয় ঘন্টা করে পড়ে? 3:1 অনুপাতে হ্যাঁ, ভাগ করে গেলে 12টা আমকে যদি দুই ভাইয়ের মধ্যে 3:1 অনুপাতে ভাগ করে দেন, প্রত্যেকে কয়টা করে পাবে? এটা অনুপাতের ক্লাসে আপনারা শিখবেন, খুব সহজ। অনুপাতের যোগফল দিয়ে ভাগ করতে হয়। অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল 4। 4। এই 4 দিয়ে 12কে ভাগ করে দিলেই 1 এর মান পেয়ে যাবো আমরা 3। 3 4 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়। হ্যাঁ। 1 এর মান পেয়ে যাবো 3, আর 3 এর মান পেয়ে যাবো 3 এর 3 গুণ, মানে 3 3 9। এই জন্য যেতে লাগছে 3 ঘন্টা, ফিরে ও আসতে বুঝতে লাগছে। পারছি স্যার, ওই যে কার্বন আর পানির কি যেন অঙ্কগুলো আছে ওই যে ওই সিস্টেমের। হ্যাঁ, কার্বন পরমাণু মিশ্রণের অঙ্কগুলো ওই টাইপের। এত কঠিনে যাওয়া লাগে না, মিশ্রণের অঙ্কগুলো তো অনেক কঠিন, আমি এত কঠিন তো যাই নাই। আমি তো একদম প্রথম যে অঙ্কটা অনুপাতের ক্লাসে, যে 500টা আমকে দুই ভাইয়ের মধ্যে 4:1 অনুপাতে ভাগ করে দাও, আমি সেই অঙ্কে আছি এখনো। মিশ্রণের অঙ্ক তো অনেক অনেক কঠিন, ভিতরে ঢুকছেন কেন? আচ্ছা, এটা নর্মাল ওয়েতে কিভাবে করে আমি তো এখন মাথায় ধরতেছে না, আমি কিভাবে করেছিলাম শীটের মধ্যে? স্যার এভাবেই করছিলেন? আর কোনো উপায় করি নাই? আর কোনোভাবে না শীটটা বের করে দেখেন না? স্যার, করেন নাই অন্যভাবে, এই এভাবেই করছেন। তাহলে এইভাবেই একটা থাক, নিয়মই আছে। এভাবেই থাক, এটাই শর্টকাট। আচ্ছা, শর্টকাট ছাড়া যদি আমরা একটু ভাবি, চলেন তো আমরা সবাই মিলে ভাবি। বলেছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10 কিলোমিটার 5 কিলোমিটার, তাহলে অনুকূলে বেগ 15 কিলোমিটার পাইছি, প্রতিকূলে বেগ 5 কিলোমিটার পাইছি। বলছে এক স্থান অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে 12 ঘন্টা, স্থানটি কতটুকু দূরে? যদি আমরা ধরি স্থানটি x কিলোমিটার দূরে, তাহলে অনুকূলে 1 ঘন্টা যায় 15 কিলোমিটার, তাহলে অনুকূলে 15 কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা, অতএব অনুকূলে x কিলোমিটার যেতে লাগে x/15। আবার প্রতিকূলে 5 কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা, অতএব প্রতিকূলে x কিলোমিটার যেতে লাগে x/5 ঘন্টা। তার মানে অনুকূলে যে আবার প্রতিকূলে ফিরে আসতে, সরি, অনুকূলে 1 ঘন্টায় লাগে, যে 1 কিলোমিটার যেতে লাগে, সরি, অনুকূলে 1 ঘন্টায় যায়। আচ্ছা, আমরা লিখে লিখে করি, দেখি, আমরা লিখে লিখে করি তাহলে পেস লাগবে না। তোরা বুঝবেন, আমারও পেস লাগবে, এমনি ব্রেন কাজ করতেছে কম। আচ্ছা, মনে করেন যদি বলি ধরি দূরত্ব
এক্স। তাহলে অনুকূলে অনুকূলে 15 কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা। তাহলে অনুকূলে 1 কিলোমিটার যেতে লাগে 1/15 ঘন্টা। অনুকূলে x কিলোমিটার যেতে লাগে x/15 ঘন্টা। আবার একইভাবে আমরা আর 3টা লাইন লিখলাম না, প্রতিকূলের ক্ষেত্রে একভাবে লিখতে হবে। প্রতিকূলে x কিলোমিটার যেতে লাগে x/5 ঘন্টা। শর্ত মতে x/15 মানে যাওয়ার সময় প্লাস x/5 মানে ফেরত আসার সময়, এই দুইটার যোগফল কত? 12। আমরা লসাগু করতে পারি বাম পক্ষে, অথবা উভয় পক্ষকে 12 দিয়ে গুণ করতে পারি। উভয় পক্ষকে 12 দিয়ে গুণ করলে একটা লাইন, উভয়কে 15 দিয়ে গুণ করলে একটা লাইন সেভ হবে। আমরা লিখতে পারি x প্লাস 3x সমান 15 উভয় পক্ষকে 15 দ্বারা গুণ। এই ধরনের অঙ্ক যখন আসবে আপনারা তখন কেউই লসাগু করবে না, ডাইরেক্ট গুণ করবেন, তাহলে লাইন সেভ হয়ে যাবে। 4x ইকুয়ালস টু 15 × 4 × 3। তাহলে ওয়েবকে 4 দিয়ে ভাগ করলে x ইকুয়ালস টু 3 × 15 দিস ইজ আনসার। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার এই ভাবা ছাড়া, লজিক অ্যাপ্লাই করা ছাড়া শর্টকাট নাম ব্রড নিয়মে করার অঙ্ক। তাহলে এখন আপনারা বলেন তো, এই পদ্ধতিটা সহজ নাকি এই শর্টকাট পদ্ধতিটা সহজ? হ্যালো? স্যার নিচেরটা ইজি লাগছে। ইজি তো নি- লাগবেই, মাথা স্যার খাটাইতে না নিচে চাইলে তো নিচেরটা ইজি নিচেরটা লাগবে। ভুল হওয়ার সম্ভাবনা কম হবে বলে মনে হচ্ছে আমার। আচ্ছা, রাইট, ভুল হওয়ার সম্ভাবনা মেইন ওয়েতে কম থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা এই নিচের পদ্ধতিতে কম থাকবে। কিন্তু অঙ্ক আপনি হিসাব করেন, কয় সেকেন্ড অঙ্কটা করতে চান হিসাব করেন তো। 10 আর 5 15 কিলোমিটার হচ্ছে অনুকূলে, 10 - 5 হচ্ছে সমান 5 প্রতিকূলে। তাহলে 5 আর 15 কত গুণ? 1:3, 3 গুণ। তাহলে 1:3 ভাগে যদি 12 ঘন্টাকে ভাগ করি, তাহলে সেটা আসবে 1 আর 3 যোগফল 4 দিয়ে ভাগ করব, 3 × 4 = 12, তার মানে 3। তার মানে অনুকূলে 3 ঘন্টা লাগে। অনুকূলে ব্যাগ হচ্ছে 15, 10 আর 5 15, 15কে 3 দিয়ে গুণ দিলে 45 কিলোমিটার। অঙ্ক শেষ। কয় মিনিট লাগছে বলেন? কয় সেকেন্ড লাগছে? ভালো লাগছে। কি 10 স্যার সেকেন্ড একটু লাগছে না ভালো করে ধরেন তো, স্ক্রিনশট নিব। এই অঙ্কটা? জি স্যার। না, সব শর্টকাটটা। স্যার শর্টকাটটা শর্টকাটটা তো আমাদের শিটে করে দেওয়া আছে, স্ক্রিনশট দিবেন কেন? শর্টকাটটা বলতে এই যেটা পরে করলেন দ্বিতীয়টা। ও সেটা, আচ্ছা, সেটা স্ক্রিনশটটা দেন। আমারে ডিস্টার্ব করিস না, আমারে ডিস্টার্ব করিস না, কারণ আমার পড়ার বয়স প্রেমের বয়স না রে বন্ধু, প্রেমের বয়স না। এটা হচ্ছে খায়রুল বাশারের গান। বুঝতে পেরেছেন? এই এনামল, তুমি লাইভ দিছো? স্যার হয়েছে স্যার। লাইভ দিছো নাকি? চলছে, no problem। তারা লাইভ দেওয়া। মাঝে মাঝে ভয় হইতেছি, লাইভের মধ্যে এগুলা গান যে গাইতেছি, আবার খুলে বান আমারে ভাইরাল করে দেখেন, কদম আলী ভাইরাল। ভাইরাল হলে সমস্যা হবে না, ভাইরাল হলে তো আমার অনেক স্টুডেন্ট বাড়বে, কি বলেন? হ্যাঁ স্যার। ওকে, আমরা আরেকটা লাস্ট অঙ্ক করি। বলেছে লঞ্চের বেগ 18 কিলোমিটার,
স্রোতের বেগ 6 কিলোমিটার, ওকে নো প্রবলেম। 48 কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে? এটা তো সিম্পল অঙ্ক, এটা কোনো লজিক দরকার নাই। যাইতে সময় বের করার অনুকূলে কত হয় 48 কে, আবার ফিরে আসতে প্রতিকূলে দেখেন 48 কিলোমিটার যেতে কত সময় লাগে। এ তো সহজ অঙ্ক, এই কোনো অঙ্ক স্যার হইলে এটা সহজ। এ তো মুই অঙ্ক হরতে হরতে মুই বরিশাল যাবো লঞ্চে বইয়া বইয়া। আমার তো মনে হচ্ছে এই অঙ্ক করতে গেলে লঞ্চে বইসা আমি বরিশাল যাইতেছি গা লঞ্চে অঙ্ক করতে করতে। ভাই আপনার শ্বশুর বাড়ি এলাকা কি বরিশাল নাকি? না, মোর বাড়ি হইছে গিয়া মৌমিসি, কিন্তু মই বরিশাল রে খুব ভালোবাসি, এক্সের ভালোবাসি, বুঝছেন? কারণ মোর বরিশাল ভাষাটা কম বেজানি মজা লাগে, এই মুই কইতে পারি না। কে মজা লাগে কা? মজা লাগে কে? মজা লাগে এখন মুই কে হরমুখ ডাকি? মজা লাগে বরিশাল কথা, মুই হরমুখ কি স্যার আপনি পুরাই আমাদের মতো বলতে পারেন, পারি? কিছুই এই করার নাই, তাও চর্যায় ঘুরে আসবেন। কোনো তারপর সন্দেহ চর নাই। এই তো তোমরাই মরে শেখাইছো। তোমার বাড়িওয়ালা মনে আছে মোরে চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর নারিকেল দিয়ে চিংড়ি মাছের তরকারি খাওয়াইছিলে? এরপরেই তো মুই বরিশালের প্রেমে পড়ে গেছি। বাড়িওয়ালার মাইয়া ছিল সুন্দর, কিন্তু বাড়িওয়ালার মাইয়ার বয়ফ্রেন্ড আছে, বুঝছো? এই লেগে মুই আর কইতে পারি নাই তোমার ভাল লাগে তোমার তাহলে কত রান্না খবর বেশি। নিয়ে নিছে স্যার। না, মজা করছি, আসলে কোনো বাড়িওয়ালা কোনো মেয়ে ছিল না। অনুকূলে ব্যাগ, আঠারো প্লাস 6 = 24 কিমি। অতএব অনুকূলের সময় 48 কিলোমিটার যাইতে অনুকূলে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। কে বুঝেন নাই? 48 কিলোমিটার যাইতে হবে, 1 ঘন্টা যে 24 কিলোমিটার, তাহলে 48 কিলোমিটার যাইতে কয় ঘন্টা লাগে ভাগ করলেই পাওয়া যায়। বাসের ড্রাইভারও বুঝবে, লঞ্চের ড্রাইভারও বুঝবে, বুঝছো? আবার প্রতিকূলে 18 মৃত্যু, মাইনাস। এখানে পায়ে পায়ে মৃত্যুর খেলা, তুমি কেন এসেছো এখানে? এই হেইয়ে বরিশাল্লা, এই মনেও বরিশাল্লা, জায়েদ খানের বাড়িও বরিশাল, এই জানো তোমরা? সরি, বরিশাল না, পিরোজপুর, মুই যেখানে থাকতাম। ওই 2 বছর এককালে পিরোজপুর চাকরি করছিল, বুঝছো? এই কালে মুই এই বরিশাল্লা ভাষাটা এক্সের শিক্ষা ফেলাই, বুঝছো? প্রতিকূলে বেগ 18 - 6 = 12 ঘন্টা, 12 কিলোমিটার পার আওয়ার। আঙ্গ ময়মনসিংহ ভাষা যদি শুনুন, তাহলে আপনারা আস্তে আস্তে মাটি খুঁজতে পারবেন। এটা হচ্ছে আমরা ময়মনসিংহ ভাষা, বুঝছুন? স্যার একটু আপনাদের এখানে তো বলেন। এই যে কইতাছি এখন কি অন কিতা কইলাম, বুঝুন না কথা? হ্যাঁ স্যার বুঝছেন না। প্রতিকূলের সময় কত? 12 দিয়ে ভাগ দিতে হবে। মোট দূরত্ব 48 কিলোমিটার, আর বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, ভাগ দিলে কত হয়? 4 ঘন্টা। তাহলে মোট কয় ঘন্টা লাগবো? চার যাইতে আর 2 ঘন্টা, আইতে 4 ঘন্টা, তাহলে মোট কত? 2 আর 4 6। গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 4 আনা, আইতে যাইতে 12 আনার উসুল হইল না বন্ধু 3 দিন। স্যার গান আছে ঘন্টা না? বের করা ইজি কিলোমিটারের চেয়ে। ইয়েস, এই অঙ্কটাতে কোনো লজিক দেয়া নাই। ঘন্টা বের এটা করা তো ইজি, অনেক। এটা ঠিক না। কিন্তু এটা ঘন্টা ইজি, অনুকূলের বেগ বের মানে করে ঘন্টা প্রতিকূলের বের বেগ বের করা করে। ইজি, এটা ঠিক না। এই অঙ্কটা ইজি হয়েছে কারণ এখানে সব তথ্য দেওয়া আছে, খালি ভাগ করছি। কিন্তু আগের অঙ্কটাতে সব দেওয়া ছিল না। আগের অঙ্কটাতে একটু টুইস্ট ছিল। টুইস্টটা কি? কোনো দূরত্ব দেওয়া ছিল না, কোনো সময়ও দেওয়া ছিল না, কিছুই দেওয়া ছিল না। ফিরে আসার মোট সময় দেওয়া ছিল, কিন্তু কোনোটা আলাদাভাবে দেওয়া ছিল না, এই জন্যই অঙ্কটা কঠিন ছিল, বুঝছেন?
মুই খাইরুল বাসার এরকম নতুন একটা গানের প্রেমে পড়ছি আজকে, বুঝছো? এই গানটা হইছে মুই আজকে প্রেমে পড়ছি। এই হইছে যেন, আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লুবি, আমার হৃদয় থেকে ডিলিট করছি কাল নাগিনীর ছবি। ক্রিয়েটিভিটি কিন্তু ভালো, খারাপ না। ওই যে আমি একটা কবিতা লিখছিলাম না, আপনারা জানেন আমি যে কবি, আমি যে বিশাল লেভেলের একটা কবি। আমি একটা কবিতা লিখেছিলাম, ফুলে বসে মধু খেয়ে পড়ে গেল ভ্রমর, হোঁচট খেয়ে পড়ে গিয়ে ভেঙে গেল কোমর। এটা এই লেভেলের কবিতা, গান খায়রুল বাশা লিখতে পারে, বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, এই হোমওয়ার্ক গুলো আমি ক্লাসের শেষে আমাকে কেন দিতে হয়? এই হোমওয়ার্ক গুলো কি আপনাদের কাছে নাই এই ক্লাসের? এগুলো তো করে দিয়েছি, এগুলো হোমওয়ার্ক না। বাট স্যার এই, এগুলা গান করবেন না। বাড়িওয়ালা বলতেছে আমার ক্ষেত্রে নাকি এরকম হয়ে যাবে। কি বুঝি নাই? ওই যে লভিমের কাল নাগিনী গান লাগাইছেন, হ্যাঁ, শুনে বলতেছে এটা নাকি মিল আছে। কিসের সাথে মিল আছে? ঘটতেছে তার জীবনে। কার জীবনে? প্রত্যেকটা মেয়ে যারা লোভী এরা কাল লাগেনি। ও, আচ্ছা। না, আমি কোনো লোভী মেয়েকে ভালোবাসিনি। আমি জীবনে কোনো মেয়েকেই ভালোবাসিনি। লোভী থাকার তো না থাকার তো প্রসঙ্গ আসে না। ভালো যদি কাউকে বাসতাম, তাহলে সে প্রশ্ন আসতো সে কি লোভী নাকি উদার। সবচেয়ে মজা এই গানের মধ্যে, সবচেয়ে যে লাইনটা মজা লাগে আমার, সেটা হচ্ছে সে হৃদয় থেকে ডিলেট করছে। ডিলেট শব্দটা আমার কাছে সবচেয়ে মজা লাগছে। সেকেন্ডলি মজা লাগছে সে লোভী শব্দটাকে যেভাবে লুবি, যেভাবে গানটা গায়ে আপনারা শুনেন, লোভী শব্দটাকে যে লুবি বলে, খুব চমৎকার লাগে। সেকেন্ডলি হচ্ছে, থার্ডলি হচ্ছে কাল নাগিনীর সাথে তুলনা করছে। এটা আরেক আরেকটা মজা। আমি যদি আগে জানতাম তাহলে তো আমি রাসেল ভাইপারের আচ্ছা, রাসেল ভাইপারের তো ছেলেটার নামটা শুনলে ভাই ভাই মনে হয় রাসেল ভাইয়ের সাথে, তাই না? সুতরাং এই গানটা যদি কোনো মেয়ে গায়, তাহলে সে এইভাবে গাবে, আমি যারে বাসতাম ভালো সেই ছেলেটি লুবি, আমার হৃদয় থেকে ডিলিট করছি রাসেল ভাই সাহেবের ছবি। ঠিক আছে না? পারফেক্ট, ঠিক আছে স্যার। এই যুগে মানে রাসেল ভাই এই ক্ষুধা লাগছে, যার যার সে চলে যান, অসুবিধা নেই, আমরা আড্ডা দিতে থাকি। হ্যাঁ, হোমওয়ার্ক দিলে এই দাঁড়ান, এই যে হোমওয়ার্কের প্রসঙ্গে ছিলাম, হোমওয়ার্ক কেন দিতে হবে আপনাদেরকে? ক্লাস কিন্তু শেষ, রাইট? আমরা ক্লাস ঠিক টাইমে ক্লাস শুরু করতে পেরেছি, যদিও অ্যাক্সিডেন্টের কবলে পড়ে একটু দেরিতে ক্লাস শুরু করেছি, বাট ক্লাস কিন্তু ঠিক টাইমে শেষ করেছি, ক্লাস শেষ। এখন প্রশ্ন হচ্ছে, হোমওয়ার্ক কেন আপনাদেরকে আমার দিতে হবে ক্লাসের শেষে? এই শিট কি আপনাদের কাছে নাই হোমওয়ার্ক সহ? আমি স্ক্রিনশট স্টপ করে আমি আবার গ্রুপে চলে যাই। হ্যাঁ, গ্রুপে গিয়ে দেখাই যে আমাদের ফেসবুক গ্রুপে কত সুন্দরভাবে শিটগুলো হোমওয়ার্কে দিয়ে রেখেছি। আপনারা কেন খালি খুঁজেন? খোঁজাখুঁজি তো মজা লাগে না। ভাই রেকর্ডটা অফ করে দেন। আমি আন্তরিক দুঃখিত যে আমার এখানে আজকে কারেন্ট খুবই ঝামেলা।